একদম বেসিক থেকে আমরা কিন্তু আলোচনা করব ইনশাল্লাহ। ওকে, আচ্ছা দেখেন, একদম শুরুতে যে কথাটা আমাদের সবার জানা প্রয়োজন, সেটা হচ্ছে যে আমরা যে কোনো একটা টপিক যখন পড়তে যাব, এই টপিকটা থেকে আমরা কি কি ধরনের প্রশ্ন ফেস করব, এইটা বিষয়ে জানা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন জানবেন যে আমি উপসর্গ পড়তেছি, আমি সন্ধি পড়তেছি, আমি কারক পড়তেছি, আমি প্রকৃতি প্রত্যয় পড়তেছি, আমি যাই পড়ি না কেন, ইংরেজি বা যে কোনো সাধারণ জ্ঞানের যে কোনো টপিক পড়ি না কেন, সেখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, এই বিষয়টা জানা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা যদি আপনি আগে থেকে জেনে রাখেন, তাহলে আপনার কি সুবিধা হবে? সুবিধাটা হবে যে আপনি ওই টপিক রিলেটেড যত ধরনের প্রশ্ন, যে ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, ওগুলো যদি সলভ করে ফেলেন, ওগুলো সলভ করার পরে দেখবেন আপনার কাছে আর কিছুই মনে হইতেছে না, একদম টপিকটা একদম পানির মতো সহজ হয়ে গেছে। পানি তো আসলে সহজ না, পানিকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকারই ধারণ করে। যারা সায়েন্সে পড়েন তারা তো খুবই ভালো করে জানেন। সো আমরা পানিটাকে সহজ হিসেবেই চিন্তা করব এবং টপিকটাকেও সেরকম সহজই মনে হবে। ওকে, তাহলে দেখেন, আমরা শুরুতেই যে কথাটা বলতেছি সেটা হচ্ছে যে আমাদের এই উপসর্গ থেকে কত ধরনের প্রশ্ন আসতে পারে, আমরা আসতে পারে সেই বিষয়টা আগে দেখার চেষ্টা করব। আচ্ছা, শুরুতেই দেখি যে হচ্ছে তিনটা জায়গা থেকে উপসর্গ থেকে প্রশ্ন করা হয়। কি করা হয়? প্রশ্ন করা হয়। প্রথম জায়গাটা হচ্ছে উপসর্গের বেসিক আলোচনা। আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে উপসর্গ কাকে বলে, উপসর্গ কোথায় বসে, উপসর্গের কি আছে কি নেই, উপসর্গ কি করে, শব্দ গঠন করে না পদ গঠন করে নাকি অন্য কিছু গঠন করে, এইরকম টাইপের একদম বেসিক খুঁটিনাটি বিষয়। হ্যাঁ, একদম শুরুতে, গভীরে যাওয়ার আগে আমাদের একদম বেসিক, ধরেন আপনাকে কেউ জিজ্ঞেস করলো উপসর্গ কি, তো তখন আপনি কি বলবেন? এই যে বেসিক ধারণাটা, এই ধারণাটা থেকেই কিন্তু অনেক প্রশ্ন আমাদের কিন্তু চলে আসে। তো আমরা আজকের এই ক্লাসটাতে আমরা এই তিনটা বিষয়, মানে উপসর্গ থেকে কি কি ধরনের প্রশ্ন আসে, এই বিষয়গুলা কিন্তু অবশ্যই সলভ করে ফেলবো। সো ক্লাসটা কিন্তু দুর্দান্ত হতে যাচ্ছে। যারা আপনারা এখনো জয়েন করে নাই, ক্লাসটাতে জয়েন করে নেবেন দ্রুত, এবং হচ্ছে ফ্রেন্ডদেরকে অবশ্যই শেয়ার এবং মেনশন করে দিবেন। আচ্ছা, আফরোজা আক্তার আমার প্রিয় স্টুডেন্ট চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম আপু। বালিকা, মেঘ বালিকা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে, তাহলে দেখেন, প্রথম কথা হচ্ছে আমাদের উপসর্গের বেসিক আলোচনা থেকে প্রশ্ন আসবে। দ্বিতীয় কথা হচ্ছে উপসর্গটা কোথা থেকে এসেছে, এইটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে যে উপসর্গটা কোথা থেকে এসেছে। এটা কি বাংলা উপসর্গ, নাকি এটা তৎসম উপসর্গ, নাকি এটা বিদেশির মধ্যে যে ভাগগুলো আছে, সেটা ফার্সি হতে পারে, সেটা আরবি হতে পারে, সেটা উর্দু হতে পারে, কিংবা ইংরেজি হতে পারে, যে কোনো একটা বিদেশি উপসর্গ থেকে কিন্তু প্রশ্ন আসে এবং বলা হয় যে এটা কোন উপসর্গ। হ্যাঁ, বেশিরভাগ প্রশ্নগুলো বিদেশি উপসর্গ থেকে আসে, যে এটা আসলে কোন উপসর্গ, ওইটাতে কিন্তু আমাদের ঝামেলাটা হয়। এবং আমরা আজকের এই ক্লাসটাতে আমরা কিন্তু উপসর্গের যে বিদেশি উপসর্গগুলো আছে, এইগুলো এমনভাবে পড়বো আপনাদের সারা জীবন আর ভুল হবে না। এতটুকু গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারি। আজকের ক্লাসটা যারা করবেন তাদের এই উপসর্গ টপিক থেকে কোনো ধরনের সমস্যাই থাকবে না। ওকে, আচ্ছা, তাহলে খেয়াল করেন উপসর্গ কোথা থেকে এসেছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং হচ্ছে উপসর্গটি কি অর্থ দিচ্ছে, ধরেন উপসর্গ তো আমরা জানি যে শব্দের আগে বসে, এটা তো সবাই মোটামুটি একটু টুকটাক জানি। তো শব্দের আগে বসে শব্দের অর্থের কি ধরনের পরিবর্তন করে। ধরেন আমি একটা শব্দ লিখলাম, এটা হচ্ছে আমার কাজ, কাজ মানে কি আমরা সবাই জানি, কাজ মানে কিছু একটা করা, তাই তো? আচ্ছা, ধরেন আমি লিখলাম এখানে, তার সামনে একটা সু বসাই দিলাম, তাহলে সু বসাই দিলে কি হয়ে যাচ্ছে? সুকাজ। এখন এই কাজ আর সুকাজ মানে ভালো কাজ। হ্যাঁ, ভালো কাজ। আচ্ছা, সুয়ের সামনে সু না দিয়ে আমি যদি কু লাগাই দেই, দেখেন তো, আমি যদি কু লাগাই দেই তাহলে কি হয়ে যাচ্ছে? কুকাজ। তাহলে সুকাজ আর কুকাজ কি এক হলো? কাজ মানে কাজ। দেখেন এখানেও কাজ আছে, এখানেও কাজ আছে, কিন্তু কথা হচ্ছে একবার যখন সুকাজ হচ্ছে তখন ভালো কাজ বোঝাচ্ছে, আর একবার কুকাজ মানে হচ্ছে খারাপ কাজ বোঝাচ্ছে। তাহলে ভালো কাজ আর খারাপ কাজ, এখানে সু আর কু কি অর্থ দিচ্ছে? খারাপ অর্থ দিচ্ছে। সু হচ্ছে ভালো অর্থ দিচ্ছে, কু হচ্ছে খারাপ অর্থ দিচ্ছে। তো এই যে কথাগুলা, হ্যাঁ, অর্থগুলা, যে সু এবং কু কি অর্থ দিচ্ছে, হ্যাঁ, এই বিষয়টা থেকেও কিন্তু কি আসে আমাদের বেসিক থেকে, এবং এই উপসর্গ কোথা থেকে এসেছে এবং এর অর্থটা কি, এই তিনটা জায়গা থেকে আমাদের কিন্তু কি আসে, বেশিরভাগ প্রশ্নগুলা এসে থাকে। আমরা যদি প্রশ্ন সলভ করব তখন দেখবো যে এই যে তিনটা বিষয়, এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের প্রশ্নগুলো পরীক্ষা আসে।
সো এই তিনটা বিষয় আমরা একটু একটু করে মানে একটা একটা করে প্রশ্ন সলভ করার বা টপিক সলভ করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, তো এই বিষয়টা সবার কি বুঝে আসছে কিনা আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের এই যে উপসর্গ থেকে কত ধরনের প্রশ্ন আসতে পারে এটা কি আপনারা আগে জানতেন কিনা, এবং যদি জেনে থাকেন তাহলে এই বিষয় তিনটা সম্পর্কে আপনারা অবগত আছেন কিনা যে এই তিনটা বিষয় থেকেই বেশিরভাগ প্রশ্নগুলো মানে ম্যাক্সিমাম না ধরেন 100% প্রশ্ন এই তিনটা টপিক মানে তিনটা বিষয় থেকে আসে, এই বিষয়টা আপনারা আগে থেকে জানতেন কিনা। আর এখন এই ক্লাসটা করার পরে এতটুকু বোঝানোর পরে আপনারা এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয়েছেন কিনা যে আমাদের উপসর্গ থেকে এই তিন ধরনের জায়গা থেকে প্রশ্ন আসে। বলেন আপনাদের কি ক্লিয়ার হয়েছে কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাবো ইনশাল্লাহ। একটু জানাতে হবে স্যার আদাব, বৃষ্টি চক্রবর্তী, হ্যাঁ আদাব, আপনাকে স্বাগতম আজকের ক্লাসে। তারপর একটু বলতে হবে যে আজকে হ্যাঁ সুকু দুটাই আচ্ছা, আমরা বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ, বিদেশি উপসর্গ যখন পড়বো তখন সুকু আমরা পড়বো, কিন্তু কথা হচ্ছে আপাতত আপনাদের এই তিনটা বিষয় যে আপনাদের উপসর্গ থেকে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে এই বিষয় জায়গাটা ক্লিয়ার হয়েছে কিনা এটা একটু কমেন্টে জানাতে হবে। দু একজনের কমেন্ট দেখলে আমি বুঝে যাবো যে আপনারা যারা মনোযোগী স্টুডেন্ট আছেন আমার, তারা তো দু একজন কমেন্ট করলে বোঝা যাবে সবাই বুঝতে পারছেন। আচ্ছা, একটু কমেন্ট করতে হবে। হ্যাঁ ক্লিয়ার, শাবনুর আক্তার, থ্যাংক ইউ। তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে যে আমাদের উপসর্গ থেকে এই তিন জায়গা থেকে প্রশ্ন আসবে, এবং আমরা এই তিনটা জায়গা যদি আমরা একদম সলভ করতে পারি তাহলে আমাদের এই উপসর্গ থেকে কেউ আটকাতে পারবে না। ওকে, আচ্ছা, তাহলে পড়তে হবে, হ্যাঁ পড়তে হবে। আচ্ছা, এখন আসি আমাদের উপসর্গ কাকে বলে। একদম বেসিক জায়গা থেকে শুরু করলাম, একদম বেসিক জায়গা থেকে। ওকে, উত্তর দেখেন যে ইংরেজিতে যেটাকে আমরা প্রিফিক্স বলি, ইংরেজিতে আমরা যেটাকে কি বলি একটু আগে আলোচনা করেছি আমাদের সুজন স্যার থাকার সময়, যে প্রিফিক্স মানে হচ্ছে আমাদের কি উপসর্গ। আচ্ছা, প্রিফিক্স কোথায় বসে? আমরা জানি ইংরেজি শব্দেরও কি হয়, পূর্বে বসে। প্রি মানে পূর্বে, ফিক্স মানে অবস্থান, যার পূর্বে অবস্থান হয় তাকে আমরা প্রিফিক্স বলি। সেম জিনিসটা হচ্ছে উপসর্গের ক্ষেত্রেও, তাহলে যেটা হচ্ছে শব্দের পূর্বে বসে। এখন খেয়াল করেন যে বাংলায় উপসর্গ কাকে বলে, প্রিফিক্সকে বলে। আচ্ছা, বাংলা ভাষায় এমন কিছু অব্যয়সূচক শব্দাংশ আছে, এই জায়গাটা মার্ক করে রাখেন, এই জায়গাটা মার্ক করে রাখেন। কি বলা হচ্ছে? অব্যয়সূচক শব্দাংশ। এই জায়গাটা কিন্তু কি, হ্যাঁ আজকে একটু ক্লিয়ার হয়ে যাবে, ভাষা থাকবে না, ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, অনেকেরই ক্লিয়ার হয়ে গেছে। হরিদাস ঘোষ ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। আসলাম মিয়া, থ্যাংক ইউ ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে। এই জায়গাটা খেয়াল করবেন যে অব্যয়সূচক শব্দাংশ, অব্যয়সূচক শব্দাংশ এটা কি? এটা হচ্ছে উপসর্গ। হ্যাঁ, উপসর্গ মানে অব্যয়সূচক শব্দাংশ যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এটা একটু খেয়াল করেন, যা কখনোই স্বাধীন পদ হিসেবে ব্যবহার হতে পারে না, স্বাধীন পদ হিসেবে ব্যবহার করা যাবে না। আমি এখন যদি বলতাম এই যে সুকাজের মধ্যে সুকে আলাদা করে দিতাম, তাহলে এটা কোনো অর্থ দিত? বা সুয়ের পরিবর্তে কুকাজ থেকে যদি আমি কুটাকে আলাদা করতাম, তাহলে এটা কি কোনো অর্থ দেয় আসলে? না, এটা স্বাধীনভাবে ব্যবহার হতে পারে না। এটা হচ্ছে মূল শব্দের আগে বসে শব্দের অর্থটার পরিবর্তন করে, নাকি কি করে আমরা একটু পরেই খেয়াল করব। আচ্ছা দেখেন, তাহলে স্বাধীন পদ হিসেবে বসতে পারে না, এটা হচ্ছে অব্যয়সূচক শব্দাংশ। এই দুটো বিষয় আপনারা একটু খেয়াল করেন। এরপরে বলতেছে এগুলো অন্য শব্দের পূর্বে বসে। কোথায় বসে বলেন তো? একটু ভালো করে মার্ক করতে হবে। হ্যাঁ, আর এই স্লাইডগুলো তো আপনাদেরকে অবশ্যই দিয়ে দেওয়া হবে। যারা হচ্ছে স্লাইড লিখে বা হচ্ছে পিডিএফ লিখে কমেন্ট করবেন তাদের পরবর্তীতে হচ্ছে স্লাইডটা দিয়ে দেওয়া হবে। সো স্লাইডের মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন সব। তো আমি যেগুলো জায়গায় মার্ক করতেছি, আপনাদের যদি খাতা কলম নিয়ে বসে থাকেন, যারা হচ্ছে একদম অ্যাটেন্টিভ স্টুডেন্ট, মনোযোগী ছাত্রছাত্রী আছেন, তারা তো অবশ্যই খাতা কলম নিয়ে বসেন। কারণ আমি অনলাইনে যখন একটা ক্লাস দেখি শুধু দেখাই হয়, আমার কিন্তু মাথায় ততটাও থাকে না। কিন্তু অনলাইন ক্লাসটা থেকে যখন বুঝতেছি এবং আমি খাতায় নোট করতেছি, তখন কিন্তু এই বিষয়টা অনেক বেশি মাথায় ঢুকে যায়। সো আমি আশা করব আপনারা সবাই এই যে স্লাইড দেখার পাশাপাশি, ক্লাস দেখার পাশাপাশি আপনারা খাতাতেও নোট করবেন, এবং আমি যে বিষয়গুলো বলবো, যে বিষয়গুলোকে একটু রেড কালার করে দেব, সে বিষয়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা ভেবে আপনারা একটু নোট করে নেবেন। ওকে, আচ্ছা তাহলে কি বললাম দেখেন, শব্দের পূর্বে বসে। শব্দের কোথায় বসে? শব্দের অবশ্যই পূর্বে বসে। আচ্ছা, আরেকটা সংজ্ঞা আছে যে সকল অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে কি করে? নতুন নতুন শব্দ সৃষ্টি করে। এটা একটু খেয়াল করেন। তাহলে উপসর্গ কি করে? উপসর্গ কিন্তু নতুন নতুন শব্দ সৃষ্টি করে। কোথায় বসে? শব্দের পূর্বে বসে, মূল শব্দের পূর্বে বসে।
ওকে, তারপরে দেখেন আবারও বলতেছে, মানে এখানে সবগুলোই কিন্তু উপসর্গের সংজ্ঞা। আপনি যে কোনো একটা সংজ্ঞা নিজের মতো করে দিতে পারেন যদি কখনো উপসর্গ বলতে কি বোঝায় এটা আসে, বা আপনি শুধু এই যে উপসর্গের বৈশিষ্ট্যগুলা এগুলো যদি জানেন, তাহলেই কিন্তু আপনি উপসর্গের একটা সংজ্ঞা নিজের থেকেই বানাই দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, যে সকল শব্দাংশ, এই দেখেন এখানে বলতেছে যে সকল শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে। খুবই গুরুত্বপূর্ণ কথা, এবং এই একটা কথা দিয়েই কিন্তু আপনাদের উপসর্গ যে সংজ্ঞাটা বা উপসর্গের যে বৈশিষ্ট্য, এটাই একদম একটা কথা দিয়েই বোঝানো যায় যে যে সকল শব্দাংশ, এটা কিন্তু শব্দাংশ। শব্দাংশ মানে কি? শব্দের অংশ, ঠিক আছে, শব্দের অংশ। আচ্ছা, পুরোপুরি শব্দ না, এটা হচ্ছে শব্দের অংশ। এই যে সু এবং কু, এটা কিন্তু শব্দের অংশ, পুরোপুরি কিন্তু শব্দ না, এই কারণে বলা হচ্ছে শব্দাংশ। আচ্ছা, যে সকল শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে। নতুন নতুন শব্দ কি করে? গঠন করে। আমি এর আগেও বলেছি যে নতুন নতুন শব্দের সৃষ্টি করে। গঠন করা, সৃষ্টি করা একই জিনিস। ওকে, আচ্ছা, সেগুলোকে বলা হচ্ছে উপসর্গ। ওকে, যেমন এখন আমরা একটু উদাহরণে আসি, যে আসলে উদাহরণ দিলে আমাদের বেশি ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। দেখেন এখানে অজানা শব্দটার মধ্যে মূল শব্দ হচ্ছে জানা। মূল শব্দ কি বলেন তো? জানা। ওকে, তার সামনে স্বরেয় যুক্ত হয়ে জানা শব্দের বিপরীত অর্থ দিচ্ছে কিন্তু। অজানা মানে যেটা আমার জানা নয়। ওকে, আচ্ছা, এরপরে দেখেন অভিযোগ। যোগ হচ্ছে একটা মূল শব্দ। আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করছি না ছোটবেলায়? পড়ছি তো। তাহলে যোগ একটা হচ্ছে বেসিক শব্দ, তার সামনে মূল শব্দ, তার সামনে অভি শব্দটা এসে কি করলো? অভিযোগ। অভিযোগ মানে কি? কমপ্লেইন, যেটাকে আমরা বলি যে কেউ কারো বিরুদ্ধে হচ্ছে কমপ্লেইন দেওয়াটাকে আমরা অভিযোগ বলি। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন তার। আমরা তো জানি তার বলতে একটা মূল শব্দ তার, তাই না? আচ্ছা, তার সামনে হচ্ছে বে লাগানোর কারণে হয়ে গেল কি? বেতার। তাহলে মূল শব্দ হচ্ছে তার, কিন্তু তার সাথে যুক্ত হলো বে, এবং নতুন একটা শব্দ তৈরি হলো বেতার, মানে রেডিও। হ্যাঁ, আচ্ছা, তার মানে এখানে স্বরেও অভি এবং বে, এগুলো হচ্ছে আমাদের কি? এগুলাই হচ্ছে আমাদের উপসর্গ। এগুলাই হচ্ছে আমাদের উপসর্গ। ওকে, তাহলে আমি কি বুঝাতে পেরেছি আপনাদের? যে বিষয়টা হচ্ছে এই জায়গা থেকেই কিন্তু অনেকগুলো প্রশ্ন আমাদের পরীক্ষা আসে। একদম উপসর্গ কাকে বলে সেই জায়গাটা থেকে। উপসর্গ কাকে বলে সংজ্ঞা দিয়ে তার উদাহরণগুলো যদি আপনি একটু ভালো করে মনোযোগ দিয়ে ক্লাসটা করেন, তাহলে কিন্তু কি হয়ে যাবে? এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সো আমি 1 মিনিটে আরেকবার বলে নেই। উপসর্গ হচ্ছে ইংরেজিতে যেটাকে আমরা প্রিফিক্স বলি, সেটা হচ্ছে বাংলায় উপসর্গ। উপসর্গ হচ্ছে অব্যয়সূচক শব্দাংশ যা মূল শব্দের পূর্বে বসে। পূর্বে মানে আগে। তাহলে মূল শব্দের আগে বসে বা পূর্বে বসে নতুন নতুন শব্দ তৈরি করে, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি উপসর্গ। ওকে, তাহলে উপসর্গ কাকে বলে আমরা তো বুঝলাম। এখন উপসর্গের তাহলে উদাহরণ কি? উদাহরণ হচ্ছে দেখেন, যে কোনো একটা মূল শব্দের সামনে যে কোনো শব্দ বসতে পারে। এখন যে কোনো শব্দ বসলেই সেটা যে উপসর্গ হবে এমন কিন্তু কথা নয়। হ্যাঁ, উপসর্গ ফিক্সড কিছু আছে যেগুলাই হচ্ছে সবসময় বসবে, অন্য কিছু বসবে না। ওকে, আচ্ছা, তো এখন আপনারা যদি দেখেন যে আমরা যদি একটা বলি যে কাল সাপ, হ্যাঁ, এখানে কিন্তু কোনো উপসর্গ নাই। আপনি বলতে পারেন সাপ তো একটা শব্দ, তার সামনে কাল বসছে। এখন কাল কি উপসর্গ হবে? কালের নিজের একটা অর্থ আছে না? কাল সাপ। এখন কাল মানে সময়, হ্যাঁ, সাপ মানে তো সাপ। এখন দুইটা মিলে আলাদা শব্দ হয়েছে, কিন্তু কথা হচ্ছে যে কালের তো নিজের একটা অর্থ আছে। তো এটা কিন্তু কি হবে না? উপসর্গ হবে না। তো এই বিষয়গুলো কিন্তু খুবই জটিল এবং মাথায় রাখতে হবে। সব বিষয়ে মানে সব শব্দের আগে কিছু বসলেই সেটাকে আমরা হচ্ছে উপসর্গ বলে দিতে পারবো না। সো এই জায়গাটাতে একটু খেয়াল করতে হবে আমাদের সবাইকে। ওকে, তাহলে মোটামুটি আমাদের উপসর্গ কি এটা আমরা বুঝলাম। এখন উপসর্গের কি আছে কি নাই এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে বলবো একটু হাইলাইট করে রাখবেন এই বিষয়টা। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। অনেকবার অনেক চাকরির পরীক্ষায় এই বিষয়টা আসছে। ওকে, খেয়াল করেন, বলা হচ্ছে যে উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থবাচকতা নেই। কি নেই? অর্থবাচকতা নেই। খুবই গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা। নিজস্ব কোনো অর্থবাচকতা নেই। এখন অর্থবাচকতা কি? অর্থবাচকতা মানে ছোট্ট করে লিখে রাখেন, নিজের অর্থ। নিজের অর্থ। তাহলে যে সকল উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থবাচকতা মানে হচ্ছে নিজের অর্থ নেই। তার মানে আমরা যখন সু এবং কু বসাইছিলাম, এই যে সু অথবা কু বসাইছিলাম, এই সু এবং কু এর কিন্তু নিজের কোনো অর্থ নেই। নিজের অর্থ নেই মানে কি নেই? অর্থবাচকতা নেই। ওকে, আচ্ছা,
কিন্তু কিন্তু কি আছে, অন্য শব্দের পূর্বে বসে, অন্য শব্দের পূর্বে বসে কি করে, এদের অর্থ দ্বোদকতা বা নতুন শব্দ তৈরি করে, নতুন শব্দ সৃজনের ক্ষমতা থাকে। অর্থ দ্বোদকতা মানে তাহলে কি? অর্থ দ্বোদকতা মানে হচ্ছে নতুন শব্দ তৈরির ক্ষমতা। অর্থ দ্বোদকতা মানে কি? নতুন শব্দ তৈরির, হ্যাঁ অর্থ দ্রুত, আচ্ছা বানানটা একটু ভুল হয়ে গেছে, বানানটা হবে অর্থ দ্বোদকতা, ঠিক আছে, অর্থ দ্বোদকতা। আচ্ছা, তাহলে অর্থ দ্বোদকতা মানে হচ্ছে নতুন শব্দ তৈরির ক্ষমতা, আর অর্থবাচকতা মানে হচ্ছে নিজের অর্থ। এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আকারে চলে আসে যে উপসর্গের কি আছে আর উপসর্গের কি নেই। উপসর্গের কি আছে? উপসর্গের আছে অর্থ দ্বোদকতা। অর্থ দ্বোদকতা মানে কি? অর্থ দ্বোদকতা মানে হচ্ছে নতুন শব্দ সৃজনের বা নতুন শব্দ তৈরি করার ক্ষমতা। ওকে, আর অর্থবাচকতা কি? অর্থবাচকতা মানে হচ্ছে নিজের অর্থ, ঠিক আছে। তার মানে অর্থবাচকতা নেই। কেন নেই? কারণ ওইগুলোর নিজের কোনো অর্থ নাই। অর্থবাচকতা মানে নিজের অর্থ, তার মানে অর্থবাচকতা নেই মানে নিজের অর্থ নাই। অর্থদ্বোধকতা মানে নতুন শব্দ তৈরি করার ক্ষমতা। অর্থদ্বোধকতা আছে না? আছে। কেন? কারণ হচ্ছে সে নতুন নতুন শব্দ তৈরি করে, মূল শব্দের পূর্বে বসে, আগে বসে নতুন নতুন শব্দ কি করে, তৈরি করে, সৃজন করে। তার মানে অর্থদ্বোধকতা আছে। হ্যাঁ, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসে। আচ্ছা, একটা উদাহরণ দেখি। ধরেন পরি হচ্ছে আমার একটা উপসর্গ এবং চালক হচ্ছে মূল শব্দ। চালক হচ্ছে কি? মূল শব্দ। যে চালনা করে তাকে আমরা চালক বলি। গাড়ি চালক হইতে পারে, পরিচালক হইতে পারে, রিক্সা চালক হইতে পারে, ভ্যান চালক হইতে পারে। তো চালক মানে যে পরিচালনা করে। আচ্ছা, তার মানে এই যে চালক শব্দটা, এটার একটা অর্থ, এবং পরি শব্দটা যুক্ত হওয়ার পরে নতুন একটা শব্দ কি হলো, তৈরি হলো, নতুন একটা শব্দ তৈরি হলো। আচ্ছা, এখন বলতে পারেন যে পরি মানে তো ভাই, পরি মানে তো আমরা তো জানি অ্যাঞ্জেল, তাই না? আচ্ছা, এই পরি মানে অ্যাঞ্জেল না, পরি বানানটা খেয়াল করতে হবে। ওই পরি মানে হচ্ছে এই পরি, জিন পরির, জিন পরি। ওকে, সো পরি বানানটাও খেয়াল করতে হবে। এখানে এই পরি মানে অ্যাঞ্জেল না, এই পরি মানে উপসর্গ। আচ্ছা, তাহলে এই পরি এবং চালক যুক্ত হয়ে গেল পরিচালক, নতুন একটা শব্দ তৈরি হলো। আবার দেখেন অ প্লাস জানা, জানা হচ্ছে মূল শব্দ, তার সামনে অযুক্ত হয়ে কি হয়ে গেল, অজানা। তার মানে নতুন একটা শব্দ তৈরি হলো। আচ্ছা, এই যে যোগ, একটু আগে দেখাইছিলাম, যোগ শব্দের সাথে কি যুক্ত হয়, অভিযুক্ত হয়। অভিযুক্ত হয়ে নতুন একটা শব্দ তৈরি করলো, অভিযোগ। ঠিক আছে, তার মানে এইভাবে নতুন নতুন শব্দ কি হচ্ছে, তৈরি হচ্ছে। তো এই যে নতুন নতুন শব্দ তৈরি করার ক্ষমতা, এটা কার আছে? একমাত্র, মানে অনেকেরই আছে, তার মধ্যে উপসর্গ হচ্ছে একটা। হ্যাঁ, নতুন নতুন শব্দ তৈরি করার ক্ষমতা শুধুমাত্র যে উপসর্গের আছে এমন না, হ্যাঁ অনেকেরই আছে। যেমন সন্ধির আছে, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার কি বলে, প্রকৃতি প্রত্যয়ের আছে, বিভক্তির আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে নতুন নতুন শব্দ তৈরি করে। আচ্ছা, তো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে বোঝা গেল এটা হচ্ছে আমাদের উপসর্গের আরেকটা বেসিক জায়গা। এখন আসি এই বিষয়গুলোকে একটু হচ্ছে এলাবোরেট করে পড়ার চেষ্টা করি, মানে বিস্তারিত পড়ার চেষ্টা করি। ওকে, আচ্ছা, উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ তৈরি করা। আল রাহা ভুইয়া, থ্যাংক ইউ ভাইয়া, আপনার মন্তব্য একদম সঠিক। সুমাইয়া রহমান পরিচালক, হ্যাঁ আমারটাই দিয়ে দিয়েছেন। আচ্ছা, হানজালা অর্থদ্বোধকতা আছে, হ্যাঁ থ্যাংক ইউ, অর্থদ্বোধকতা। ওকে, বানান ঠিক করে দিয়েছেন, সমস্যা নাই, মানে এমনিতে মজা করছি। অর্থদ্বোধকতা, কথা কথা না আবার। ওকে, আচ্ছা, এখন আসি হচ্ছে যে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয় কোথায়। পয়েন্টগুলো খেয়াল করবেন, পয়েন্টগুলো খেয়াল করবেন। এখানে কয়েকটা পয়েন্ট আমি লিখে রাখছি, জাস্ট 5 থেকে 6টা পয়েন্ট। এই 6টা পয়েন্ট থেকেই হচ্ছে কিন্তু বেসিক আলোচনা শেষ হবে। ওকে, আচ্ছা, এইটুকুই হচ্ছে আমাদের বেসিক আলোচনা। এরপরে আর আমাদের বেসিক আলোচনা নেই, এরপরে আমরা উপসর্গে সরাসরি জাম্প করব। ওকে, খেয়াল করেন। তাহলে প্রথম যে মানে বিষয়টা, সেটা হচ্ছে যে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়, নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়। যেমন প্রযোগ ছায়া, প্রযোগ ছায়া, প্রচ্ছায়া, সমযোগবাদ, সংবাদ, বিযোগবাদ, বিবাদ। ওকে, তাহলে বি হচ্ছে আমার একটা উপসর্গ, হ্যাঁ, তারপর হচ্ছে সম, তারপর হচ্ছে প্র, এগুলো হচ্ছে আমাদের একটা করে উপসর্গ, এবং নতুন নতুন শব্দ কি হচ্ছে, তৈরি হচ্ছে। ওকে, 2 নম্বর পয়েন্ট খেয়াল করেন, শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়। কি হচ্ছে? পূর্ণতা সাধিত হচ্ছে। আমি যখন বলবো পূর্ণ, দেখেন তো পূর্ণ মানে কি? আমরা জানি পূর্ণ মানে হচ্ছে ভরা। পূর্ণ মানে কি? ভরা। আচ্ছা, এটার সামনে যখন, এটার সাথে যখন পরিযুক্ত হবে, এটার সাথে যখন কি যুক্ত হবে, পরি প্লাস পূর্ণ, তাহলে কি হয়? সেটা হয়ে যায় পরিপূর্ণ।
ওকে, পরিপূর্ণ। এখন পরিপূর্ণ মানে কি? পরিপূর্ণ মানে একদম ভরা, যেখানে আর কোনো জায়গা ফাঁকা নেই। আমি যদি বলি এই ক্লাসরুমটা পরিপূর্ণ, স্টুডেন্ট দিয়ে পরিপূর্ণ, তার মানে এখানে আর কোনো স্টুডেন্ট ঢোকার জায়গা নেই। ওকে, আর যখন পূর্ণ বলবো তখন হচ্ছে এখানে আরো 2, 4 জন 5 জন 7 জন কি স্টুডেন্ট ঢুকতে পারে। ওকে, আমরা যখন বলি গ্লাসটা পানিতে পূর্ণ, তার মানে গ্লাসটা পানিতে পূর্ণ মানে কি? গ্লাসের সামান্য অংশ হয়তো ফাঁকা থাকতে পারে, ফাঁকা থাকাটাই স্বাভাবিক। কিন্তু যখন বলবো গ্লাসটা একদম পানিতে পরিপূর্ণ, তার মানে গ্লাসের একদম উপর লেভেল পর্যন্ত পানিতে পরিপূর্ণ, সেখানে আর নতুন করে পানি দেওয়ার কোনো সুযোগ নেই। পানি দিলে সেটা হচ্ছে উপর থেকে পড়ে যাবে। ওকে, তাহলে এই বিষয়টা মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে শব্দের অর্থে সম্প্রসারণ। সম্প্রসারণ হচ্ছে প্রসারিত করা। সম্প্রসারণ মানে কি? প্রসারিত করা। যে অর্থটা আছে সেটাকে বড় করে দেখানো, যে অর্থটা আছে তাকে কি করা? বড় করে দেখানো, যেটা আমি একটু আগে আপনাদেরকে উদাহরণে বোঝানোর চেষ্টা করলাম। সম্পূর্ণ, ঠিক আছে, পরিপূর্ণ, সম্পূর্ণ। প্রতাপ, তাপের একটা অর্থ আছে, যখন প্রতাপ বলবো তখন তাপের তাপমাত্রাটা বৃদ্ধি করছে, বৃদ্ধি পাচ্ছে। ওকে, আচ্ছা, তারপরে 4 নম্বর খেয়াল করেন, শব্দের অর্থে সংকোচন ঘটে। তাহলে সম্প্রসারণও ঘটে, কি হয়? সংকোচনও ঘটে। যেমন নিম রাজি, আমি রাজি আছি, এই কথাটা মানে হচ্ছে যে আমি রাজি, হ্যাঁ, আমি সম্মতি দিয়েছি, আমি রাজি। ওকে, যখন আমি বলবো নিম রাজি, এই নিম মানে কি? নিম মানে হচ্ছে হালকা রাজি, মানে না রাজি এরকম, হ্যাঁ, আছি আছি এরকম, মানে আছি কি নাই এরকম, মানে দোটানার মধ্যে থাকা আর কি নিম রাজি। অল্প রাজি বা না এরকম, মানে এরকম অর্থটা দেয়, অভাব অর্থটা দেয়। আচ্ছা, তারপরে দেখেন সুনজর। হ্যাঁ, সুনজর না হয়ে এটা কুনজর হলে আরো ভালো হইতো, কারণ এটা সংকোচন ঘটাচ্ছে। হ্যাঁ, সুনজর না হয়ে এটা কি হবে? কুনজর। সুনজর আর কুনজর। সুনজর মানে তো ভালো নজর, আর কুনজর মানে হচ্ছে কি? খারাপ নজর। কুনজর মানে খারাপ নজর, তার মানে নজর শব্দটাকে ছোট করে নিয়ে আসলো কু শব্দটার মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন 5 নম্বরটা হচ্ছে শব্দের অর্থের পরিবর্তন ঘটে। অর্থের পরিবর্তন ঘটে মানে যে কথাটা আছে সেই কথাটার অর্থের কি করবে? পরিবর্তন ঘটাবে। দেখেন উপকথা, কথার শব্দ তো একটা কি আছে? অবশ্যই অর্থ আছে। কথা শব্দের একটা কি আছে? অবশ্যই অর্থ আছে, কিন্তু উপ শব্দটা যুক্ত হওয়ার কারণে যে উপকথা হয়ে গেল, এটা কিন্তু গল্প বোঝাচ্ছে। তার মানে কথা আর গল্প তো আলাদা জিনিস। তার মানে কি হয়ে গেল? শব্দের অর্থের পরিবর্তন ঘটলো। ওকে, তারপর হচ্ছে 6 নম্বরটা খেয়াল করেন, 6 নম্বর লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে শব্দের বিপরীত অর্থ প্রদান করে। তো বিপরীত অর্থ তো প্রদান করে, এটা তো আমরা জানি। সো যেমন আমরা যদি দেখি যে মান অপমান, ঠিক আছে, মান অপমান, খেয়াল করেন তো, মান এটা হচ্ছে মান সম্মান। যখন বলবো অপমান, অপকথাটা এসে কি হবে? অপকথাটা এসে মানটার বিপরীত অর্থ দিবে, বিপরীত অর্থ দিবে। তো জানা অজানা, চেনা অচেনা, এগুলো কি দেয়? বিপরীত অর্থ দেয়। সব বিপরীত অর্থ দেয়। তার মানে এইখানে যে কয়েকটা পয়েন্ট আমরা আলোচনা করলাম, এই কয়েকটা পয়েন্ট খুব যদি ভালো করে মনে রাখা যায়, তাহলে আমরা হচ্ছে উপসর্গের যে সকল বৈশিষ্ট্য আছে, সকল বৈশিষ্ট্যকে এই 6টা পয়েন্টে আমরা হচ্ছে আলাদা আলাদা করে দিয়েছি। খেয়াল করেন, অর্থবোধক শব্দ তৈরি করে, তারপর হচ্ছে অর্থের পূর্ণতা সাধন করে, অর্থের সম্প্রসারণ ঘটায়, অর্থের সংকোচন ঘটায়, অর্থের পরিবর্তন করে, বিপরীত অর্থ প্রকাশ করে। এই কয়েকটার বাইরে উপসর্গের কোনো বৈশিষ্ট্য আপনি খুঁজে পাবেন না, ঠিক আছে? এই কয়েকটা বৈশিষ্ট্যের বাইরে উপসর্গের আর কোনো বৈশিষ্ট্য নেই। সো এই জায়গাটা আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনাদের এই উপসর্গের একদম বেসিক আলোচনা এইটুকুই হচ্ছে আমাদের বেসিক আলোচনা। এরপরে আমরা হচ্ছে সরাসরি উপসর্গে চলে যাব। আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে কিনা আপনারা একটু জানানোর চেষ্টা করবেন। আচ্ছা, কৃতিক চন্দ্র কি বলছে একটা কমেন্ট করছেন যে কুনজর মানে মেয়েদের নজর আর সুনজর হচ্ছে ছেলেদের নজরটা। ওকে, দেখা যাক মেয়েরা কি অ্যান্সার দেয় এটার। তাহলে খেয়াল করেন, আপনারা উপসর্গের এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে কিনা আপনাদের একটু জানাতে হবে। উপসর্গ ক্লিয়ার হয়ে গেছে কিনা, উপসর্গের বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে কিনা, এটা একটু জানাতে হবে, একটু জানাতে হবে ক্লিয়ার হয়ে গেছে কিনা। আচ্ছা, পুরুষরা কার্তিক চন্দ্র ভাইকে অনেক বেশি বাহবা দিচ্ছে। দেখি, তাহলে খালেদ হাসান বলছে ভাই ডান, থ্যাংক ইউ। তাহলে মোটামুটি আমরা হচ্ছে উপসর্গের একদম বেসিক জায়গাটা যেটা ছিল আমাদের, উপসর্গ কাকে বলে, উপসর্গ কি ধরনের কাজ করে, এই সকল বিষয় আমরা হচ্ছে উপসর্গের বেসিক আলোচনায় জানার চেষ্টা করেছি। ওকে, যাদের এই বিষয়টা ক্লিয়ার হয় নাই তারা একটু কমেন্ট করে জানাতে হবে যে আমার বিষয়টা ক্লিয়ার হয় নাই, তাহলে আমি চেষ্টা করব ভালো করে বোঝানোর। ওকে,
আচ্ছা, তার মানে আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, যদি আরেকবার ক্লাসটা রিভিউ করেন কিংবা হচ্ছে যদি খাতায় নোট টোট করা থাকে তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে হামিম মিয়া থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ, সাবিনা ইয়াসমিন, হ্যাঁ সবার ক্লিয়ার যদি হয়ে থাকে তাহলে আমরা হচ্ছে এই বিষয়টার দিকে একটু তাকানোর চেষ্টা করি। দেখেন, এই বিষয়টা যদি আপনারা খুব ভালো করে বুঝেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। স্যার ওকে বললেন কেন? ওটা তো ঠিক কথা না। হ্যাঁ, ঠিক কথা না, আমি তো ওইটাতে সাপোর্ট দিচ্ছি না। ওটা আপনারা কি বলেন সেটার হচ্ছে দেখার জন্য ওকে বলছে, যে মেয়েরা কি বলে সেটা একটু দেখতে চাচ্ছিলাম। ওকে, তাহলে দেখেন এইদিকে হচ্ছে আমাদের উপসর্গ আছে, এইদিকে কি আছে বলেন তো? এইদিকে হচ্ছে আমাদের উপসর্গগুলো আছে, এইদিকে উপসর্গগুলো আছে যেগুলোর নিজের কোনো অর্থ নাই। খেয়াল করেন, প্র, উপ, আ, বি, সম, উৎ, পরি, এগুলোর নিজের কোনো অর্থ নাই। আলাদা করে যদি লেখি কোনো অর্থ দেয়? আ কোনো অর্থ দিচ্ছে? সম কোনো অর্থ দিচ্ছে? বি কোনো অর্থ দিচ্ছে? কোনো অর্থ দিচ্ছে না। ওকে, আচ্ছা, মূল শব্দ হচ্ছে আমাদের একটা শব্দ দেখেন, হার। মূল শব্দ একটা নিলাম, কি? হার। এখন মেয়েদেরকে একটু খুশি করে দেই। ধরেন হার বলতে কি বোঝায়? মেয়েরা যদি হার শব্দটা শোনে তাহলে তাদের মাথায় প্রথম যে চিন্তাটা আসবে সেটা হচ্ছে গলার হার, মণিমুক্তার হার, তাই তো? মানে হার বলতে তাদের গলার হার, গয়নাগাটির কথা মনে আসবে। কিন্তু ছেলেদেরকে যদি বলি যে হার বলতে আপনারা কি বোঝেন, তখন ছেলেদের হচ্ছে দুঃখ কষ্টের সীমানা থাকবে না। কারণ হচ্ছে তারা মনে করবে যে হার মানে হচ্ছে খেলার হার জিত। আমরা ক্রিকেট খেলায় হারি, আমরা ফুটবল খেলায় হারি, আমাদের জীবন যুদ্ধে আমরা হেরে যাই, হ্যাঁ, জীবন সঙ্গী নির্বাচনে হেরে যাই। তো অনেক বিষয় কিন্তু ছেলেদের কাছ থেকে আমরা পেয়ে থাকি। তার মানে হার মানে মেয়েদের কাছে গলার হার, আর ছেলেদের কাছে হইতে পারে হার জিত, হইতে পারে অন্য কোনো জীবনের যে কোনো বিষয়ে হার। সো এখানে হারের তাহলে কি আছে? নিজের একটা অর্থ আছে। হ্যাঁ, হারের একটা কি আছে? নিজের একটা অর্থ আছে। কিন্তু এই শব্দগুলার নিজের কোনো অর্থ নাই, নিজের কোনো অর্থ নাই। হ্যাঁ, আমরা তো জানি উপসর্গের নিজের কোনো অর্থ নাই, মানে অর্থবাচকতা নাই, অর্থবোধকতা আছে। এখন অর্থবোধকতাটা কিভাবে কাজ করে আমরা একটু খেয়াল করি। ধরেন এই প্রো শব্দটা নিলাম, এই প্রো শব্দটার সাথে যদি হার লাগাই তাহলে কি হয়ে যায়? প্রহার হয়ে যায়। এখন প্রহার মানে কি? হার আছে? হার শব্দের কি অর্থ ঠিক আছে? নাই। হার শব্দের অর্থ চেঞ্জ হয়ে গেছে কি? মারা, মানে প্রহার করা, বেদম পিটানো। ওকে, আচ্ছা, তারপরে উপশব্দটা যদি আপনি যুক্ত করেন, দেখেন তো উপশব্দটা লাগালে হচ্ছে উপ, তার সাথে হার লাগাইলে হচ্ছে উপহার। তাহলে উপহার মানে কি? উপঢৌকন। মেয়েরা যেটা খুব বেশি পছন্দ করে পাইতে কিন্তু দিতে পছন্দ করে না, সেটা হচ্ছে উপহার। ওকে, আচ্ছা, দেখি আপনারা কি বলতেছেন। আচ্ছা, দেখেন তাহলে উপহার যেটা হচ্ছে মেয়েরা নিতে পছন্দ করে সেটা হচ্ছে কি? উপঢৌকন, গিফট যেটাকে আমরা বলি। আচ্ছা, তারপরে আ লাগাই দেন, দেখেন আ এর পরে হার লাগাইলে হচ্ছে আহার। আহার মানে কি? না খেয়ে থাকা, নাকি খেয়ে থাকা? আহার মানে খাওয়া। আচ্ছা, অনাহার মানে না খেয়ে থাকা। আচ্ছা, তাহলে দেখেন বি লাগাই দিলে কি হচ্ছে? বিহার। বিহার মানে কি? দর্শনীয় স্থান। তারপরে সম লাগাই দিলে কি হচ্ছে? সম যোগ হার, সংসার। এটা তো আমরা জানি, তাই না? সংসার মানে হত্যা। আচ্ছা, তারপরে দেখেন উত। উত মানে কি? উতের সাথে হার লাগাইলে উদ্ধার, রক্ষা করা। পরির সাথে হার লাগাইলে পরিহার, বর্জন করা। হ্যাঁ, অনার সাথে হার লাগাইলে কি হবে? খেয়াল করেন তো, অনা, এটার সাথে হার লাগাইলে কি হবে? নতুন একটা শব্দ হবে, অনাহার। অনাহার মানে কি? না খেয়ে থাকা। তাহলে দেখেন অনেক অনেক শব্দ কিন্তু কি করা যায়? তৈরি করা যায়। অনেক অনেক শব্দ তৈরি করা যায়। বুঝতে পারছি? তার মানে মূল শব্দের অর্থ কি হয়? বারবার পরিবর্তন হয়, বারবার কেন আমার সাথেই, হ্যাঁ, বারবার কি হয়? চেঞ্জ হয়ে যায়, বারবার চেঞ্জ হয়। মূল শব্দ কি হচ্ছে? এই উপসর্গের কারণে বারবার অর্থের পরিবর্তন হচ্ছে। আপনাদের কি বোঝাতে পেরেছি? আচ্ছা, একটু মানে আমাদের সাইট যে ইয়েগুলো থাকবে এটা আমরা জাস্ট কিছু সময়ের জন্য করব, কিন্তু আবার কিন্তু পড়াতে আমাদের ফেরত আসতে হবে। অনলাইনের বিষয়টা কি, যদি আপনি এখান থেকে মনোযোগ একটু হলেও হারিয়ে ফেলেন তাহলে কিন্তু এই মনোযোগটা নিয়ে আসতে অনেক সমস্যা হয়। সো আপনারা যারা এই ক্লাসগুলো দেখেন, অনলাইনে ক্লাসগুলো দেখেন, তাদেরকে অনুরোধ করব একদম পূর্ণ মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখার জন্য। কমেন্ট যদি করার প্রয়োজন হয়, যখন টিচার বলে যে আপনারা একটু কমেন্ট করে জানান আপনাদের এটা বলেন সেটা বলেন, বা কমেন্ট যদি স্যার করতে বলে সেক্ষেত্রে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু অন্য কোনো বিষয় নিয়ে যখন কথা বলতে থাকবেন তখন কিন্তু আপনাদের নিজেদেরই ক্ষতি হবে, কারণ আপনাদের নিজেদের যে মনোযোগ এটা কিন্তু হারিয়ে যাবে। আর একবার এইখানে অনলাইন থেকে একবার মনোযোগ হারিয়ে গেলে কিন্তু সেই মনোযোগ আর ফিরে আসে না। ওকে,
সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। সো সবসময় মজা করা যাবে না, ক্লাস করতে হবে, মজা করতে হবে, মজা জীবনের একটা অংশ, কিন্তু সবসময় সেটা না। ওকে, তার মানে আমরা হচ্ছে এই বিষয়টা বোঝার চেষ্টা করলাম। এখন আসি হচ্ছে আমাদের উপসর্গ কত প্রকার, কি কি, এই বিষয়টাতে আমরা এখন জাম্প করব। সো আমাদের যে উপসর্গের একদম বেসিক যা যা ছিল সব কিন্তু শেষ, মানে আমাদের প্রথম যে পার্টটুকু ছিল সেটা হচ্ছে উপসর্গের বেসিক আলোচনা, যেখান থেকে আমাদের প্রশ্ন আসে, সেই বেসিক আলোচনা কিন্তু আমাদের শেষ। সো আপনাদের বেসিক আলোচনা সবার ক্লিয়ার হয়ে গেছে কিনা একটু জানানোর চেষ্টা করবেন, আমিও একটু দেখতে চাই যে আপনাদের উপসর্গের একদম বেসিক জায়গা, যে জায়গা থেকে প্রশ্নগুলো আসে আমাদের পরীক্ষায়, সেগুলো যদি কখনো পরীক্ষায় আপনারা ফেস করেন সেগুলোর অ্যান্সার করতে পারবেন কি না। আমি জাস্ট একটু দেখতে চাচ্ছি যে আপনারা এই বিষয়টা অ্যান্সার করতে পারবেন কিনা, একদম উপসর্গের বেসিক জায়গা থেকে যদি প্রশ্ন আসে। আচ্ছা, দেখি, কার্তিক চন্দ্র ঠিকই বলছেন স্যার, মেয়েরা উপঢৌকন তথা উপহার পেতে পছন্দ করে। হ্যাঁ, সবাই পছন্দ করে, ছেলেরাও করে, তবে মেয়েরা বেশি করে, কারণ মেয়েদের এটা হচ্ছে সহজাত বৈশিষ্ট্য, তারা হচ্ছে গিফট পেতে পছন্দ করে, এটা শুরু থেকেই। হ্যাঁ, সো এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে কি আমাদের এই যে উপসর্গের বেসিক আলোচনা, এটা কি সবার ক্লিয়ার হয়েছে? আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা এখন হচ্ছে উপসর্গের কয় প্রকার আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি যে উপসর্গ হচ্ছে মোটের উপর কয় প্রকার? 3 প্রকার। মোটের উপর 3 প্রকার, একটা হচ্ছে বাংলা উপসর্গ, একটা হচ্ছে তৎসম, আর একটা হচ্ছে বিদেশি। এই বাংলাটার আরেকটা নাম হচ্ছে দেশি। বাংলা মানে কি? দেশি। আচ্ছা, এখন অনেক সময় আমাদের এই যে দেশি উপসর্গ বা বাংলা উপসর্গ বা তৎসম বা বিদেশি, এইগুলা কিন্তু আমাদের কি আসে, পরীক্ষায় যখন প্রশ্ন আকারে আসে তখন কিন্তু আমাদের ঝামেলা হয়। অনেক সময় 20-21-এর মধ্যে আমরা কি করে ফেলি, আমরা কিন্তু ঝামেলা করে ফেলি। 20-21-এর মধ্যে আমরা কি করে ফেলি, ঝামেলা করে ফেলি। তো 20-21-এর মধ্যে যাতে ঝামেলা না হয় সেই জন্য একটু মাথায় রাখতে হবে, দেশি, দেশি মানে হচ্ছে বেশি, দেশি মানে কি? বেশি, এই কথাটা মাথায় রাখতে হবে। আপনারা নগদের অ্যাড দেখছিলেন, যখন নগদের অ্যাড শুরু হয় তখন কিন্তু একটা কথা ছিল যে দেশি নগদে বেশি লাভ, দেশি নগদে বেশি লাভ। আচ্ছা, আমরা ওই কথাটা মনে রাখবো না, জাস্ট হচ্ছে দেশি আর বেশি কথাটা মনে রাখবো, তাহলে আমাদের হচ্ছে উপসর্গ কয়টা কোথায় আছে সেটা ভালো করে মাথায় থাকবে। দেখেন, দেশি বেশি, 21 বেশি নাকি এই যে তৎসমতে 20 সেটা বেশি? বলেন তো, 20 বেশি না 21 বেশি? আমরা যদি জানি, আমরা সবাই জানি যে 21টা হচ্ছে বেশি, 21টা হচ্ছে বেশি, তার মানে এটা হচ্ছে দেশি উপসর্গ। দেশি উপসর্গ কয়টা? 21টা। এরপরে তৎসম উপসর্গ কয়টা? তৎসম উপসর্গ হচ্ছে 20টা। কারণ বিদেশি কয়টা? বিদেশির কোনো কিন্তু কি নাই, বিদেশি যে ফিক্সড করে বলা যাবে, ফিক্সড করে বলা যাবে না। সো বিদেশিটাকে আমরা হচ্ছে অপরিমাণযোগ্য হিসেবে বা অনির্ণয়যোগ্য হিসেবে বিবেচনা করব, মানে এটার কোনো কাউন্টার আমরা হচ্ছে বা কাউন্ট আমরা করব না। ওকে, তাহলে আপনাদের এই যে বিষয়টা যে উপসর্গ কয় প্রকার এবং কোন উপসর্গে কয়টা করে আছে, এই বিষয়টা কি সবার ক্লিয়ার হয়েছে কিনা? আপনারা সবাই তো জানেন আশা করি। তো এই বিষয়টা থেকে যদি কোনো কখনো যদি কনফিউশন সৃষ্টি হয়, এরপর থেকে আশা করি আর কোনো কনফিউশন সৃষ্টি হবে না। সো এই জায়গাটা সবার আসলে ক্লিয়ার হওয়ার কথা। ওকে, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিদেশি উপসর্গ কয়টা সেটা কিন্তু আমরা একটু পরেই পড়ব। আচ্ছা, এখানে সবার আনসারটা হচ্ছে হ্যাঁ, দেশি বেশি, দেশি নীলা সুলতানা, থ্যাংক ইউ। আপনাদের সবার অ্যান্সার হচ্ছে, সবাই তো খুব ভালো মতোই জানেন। সো আমরা একটু বাংলা উপসর্গ যে 21টা আছে সেই 21টা উপসর্গ পড়ার চেষ্টা করি। দেখেন, এই 21টা উপসর্গ এখানে আমি সিরিয়ালি লিখে ফেলছি, কিন্তু আমরা হচ্ছে একটু মুখস্থ করার চেষ্টা করব। আজকের এই ক্লাসটাতে আমরা হচ্ছে বাংলা উপসর্গটা মুখস্থ করে ফেলবো। দেখেন, একদম 4টা 5টা করে এরকম করে মুখস্থ করব। আপনাদের সবার মুখস্থ আছে কিনা, যার যার মুখস্থ আছে একটু হাত তোলার চেষ্টা করবেন, আমি একটু দেখার চেষ্টা করব যে আপনাদের কার কার মুখস্থ আছে। এই যে 21টা, এই 21টাকে এইভাবে কারা কারা মুখস্থ করছেন? অ আঘা অজনা আ আর আন আব ইতি উনা কত কুনি পাতি বিভর রাম শশা সুহা, এইভাবে কারা কারা মুখস্থ করছেন? যাদের মুখস্থ নাই তারা আমার সাথে 2-4 বার করে পড়বেন, ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। প্রথম লাইনটা পড়েন, অ আঘা অজনা। যাদের মুখস্থ নাই, দেখি কাদের মুখস্থ আছে, একটু হাত তুলতে হবে। মানে হাত তো এখানে তুলতে পারবেন না, কমেন্ট করে জানাতে হবে যে আমার মুখস্থ আছে। দেখি আপনাদের কাদের মুখস্থ আছে, একটু কমেন্ট করে জানাতে হবে দ্রুত, কাদের কাদের মুখস্থ আছে। যাদের মুখস্থ আছে তাদের জন্য খুবই
খুবই খুবই মানে কি বলে যায় এটাকে হচ্ছে ভালো সংবাদ যে আপনারা অনেক আগায় গেছেন, কারণ এগুলো আসলে অনেকেরই মুখস্থ হয় না, যাদের মুখস্থ হয় তারা আসলে অনেক লাকি। ওকে, আচ্ছা, মুখস্থ নাই কিন্তু বুঝতে পারবো কোনটা কি উপসর্গ। আচ্ছা, 21শে ফেব্রুয়ারি মনে রাখলেও হবে, হ্যাঁ যে কোনোভাবেই মনে রাখা যায়, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমার সাথে তাহলে দুই একবার করে পড়েন, যাদের পড়া আছে ভুলে গেছেন তাদেরকে বলতেছি। দেখেন অ অঘা অজনা চারটা চারটা করে পড়েন। হ্যাঁ, এইখানে শুধু 5টা আছে, দুইটা এখানে 4টা, এখানে 4টা, এখানে 4টা, এখানে 4টা, এইভাবে আছে। তো আপনারা একটু পড়েন, দেখেন অ অঘা অজনা আমার সাথে পড়েন দুই তিনবার, দেখেন হয়ে গেছে। অ অঘা অজনা, অ অঘা অজনা, সুন্দর করে ছন্দ আকারে পড়া যাচ্ছে কিন্তু। অ অঘা অজনা, অ অঘা অজনা, অ অঘা অজনা, আ আর আন আব, আ আর আন আব, আ আর আন আব, অ অঘা অজনা, আ আর আন আব, অ অঘা অজনা, আ আর আন আব। ওকে, তাহলে এই চারটা আগে মুখস্থ করে নেবেন, এই চারটা আগে, চারটা 8টা মুখস্থ করে নেবেন আগে, তারপরে এখানে আসি নিচের লাইনটাতে। ওকে, অ অঘা অজনা, আ আর আন আব, অ অঘা অজনা, আ আর আন আব। হ্যাঁ, মুখস্থ করে ফেলেন, দেখেন 2-4 বার পড়েন এমনিই মুখস্থ হয়ে যাবে, এটা কোনো বিষয় না। হ্যাঁ, সো যখনই 2-4 বার করে পড়বেন দেখবেন মুখস্থ হয়ে গেছে। অ অঘা অজনা, আ আর আন আব, ইতি উন কতকুনি, ইতি উন কতকুনি, ইতি উন কতকুনি, একটু জোরে জোরে পড়েন, দেখেন মুখস্থ হয়ে গেছে। ইতি উন কতকুনি, ইতি উন কতকুনি, পাতি বিভর রাম, 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 শশা সুহা, শশা সুহা। এটা তো হচ্ছে যে আমাদের ছোটবেলায় যে আমরা হচ্ছে ঠাকুমার ঝুলি দেখতাম, কিংবা হচ্ছে হিংটিং শট না জানি কি কি জানি বলে হচ্ছে মন্ত্র দিত না আমাদের এই যে ঠাকুমার ঝুলি গল্পের মধ্যে তান্ত্রিকরা। সো ওইটা কিন্তু এরকম, এটাকে সূত্র আকারে বা হচ্ছে তান্ত্রিক মন্ত্র হিসেবে মনে রাখতে পারেন যে শশা সুহা। এটা তো আমরা সবাই ওম সাহা এরকম টাইপের করে আমরা অনেক সময় কি করি, তান্ত্রিক করে মন্ত্র পড়ি। সো এই জায়গাটা কিন্তু সবার জানা। সো এইভাবে যদি 2-4 বার পড়েন দেখবেন যে মুখস্থ হয়ে গেছে। আরেকবার বলি, দেখেন অ অঘা অজনা, আ আর আন আব, ইতি উন কতকুনি, পাতি বিভর রাম, শশা সুহা। অ অঘা অজনা, আ আর আন আব, ইতি উন কতকুনি, পাতি বিভর রাম, শশা সুহা। এইভাবে 4-5 বার পড়বেন, দেখবেন যে অটোমেটিক্যালি সবার কি হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি সবার মুখস্থ হয়ে গেছে। সো আমাদের আজকের ক্লাসটার মধ্যে থেকে যেন আমাদের এই সবগুলা মুখস্থ হয়ে যায়, এই চেষ্টাটা করতে হবে সবার। ঠিক আছে, এই চেষ্টাটা সবার কি করতে হবে, করতে হবে। ওকে, তাহলে আমাদের এইভাবে যদি আমরা বাংলা উপসর্গ 21টা মুখস্থ করে ফেলি, হ্যাঁ, যেগুলো মুখস্থ করতে হবে এগুলো আসলে মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, তারপরে আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে তৎসম উপসর্গ। দেখেন আমি কিন্তু আপনাদেরকে তৎসম উপসর্গ মুখস্থ করতে কখনোই বলবো না। কেন বলবো না? কারণ হচ্ছে ধরেন আমি যদি আপনাদেরকে বলি যে আপনার খালার 3টা ছেলে আছে, আপনার খালার 3টা ছেলে আছে, হ্যাঁ, তার মধ্যে বড় ছেলে এবং ছোট ছেলে এখানে উপস্থিত, তাহলে কে নেই? এটা কোনো প্রশ্ন হলো? আপনারা যদি মানে একদম এই জায়গাটা খেয়াল করেন যে আপনার খালার 3টা ছেলে আছে, তার মধ্যে বড় ছেলে এবং ছোট ছেলে আপনার সামনে আছে, তাহলে কে নেই? অবশ্যই সেটা হবে কি, মেজো ছেলে। তাহলে এখানেও আপনারা খেয়াল করবেন, যখন আপনি বাংলা উপসর্গ এবং বিদেশি উপসর্গটা মুখস্থ করে ফেলবেন, বাংলা উপসর্গ এবং বিদেশি উপসর্গ মুখস্থ করে ফেলবেন, তাহলে যখন পরীক্ষায় প্রশ্ন আসবে তখন আপনি খেয়াল করবেন যে এটা কি বাংলা উপসর্গের মধ্যে পড়লো নাকি এটা বিদেশির মধ্যে পড়লো। যদি বাংলা এবং বিদেশির মধ্যে না পড়ে তাহলে বাকি থাকে কে? তৎসম। তাহলে সেটা কি হবে? অবশ্যই তৎসম উপসর্গ হবে। ঠিক আছে, তো এইভাবে একটু মানে ব্রেন খাটিয়ে নিজের মতো করে পড়ার চেষ্টা করবে। সব মুখস্থ করতে হবে না, তৎসম মুখস্থ করার কোনো দরকার নেই, কারণ আমিও করি নাই, লাগে নাই। কেন লাগে নাই? কারণ বাংলা এবং বিদেশি মুখস্থ আছে। বাংলা এবং বিদেশি যদি মুখস্থ থাকে তাহলে এগুলোর বাইরে যাওয়া যাবে, তাই হচ্ছে বিদেশি, সরি তৎসম, তাই না? আচ্ছা, এখন তৎসমের মধ্যে 4টা জায়গায় আবার ঝামেলা আছে, আশু বিনীতে ঝামেলা আছে। তো এই ঝামেলাটাও আমরা কিন্তু ক্লিয়ার করবো। ওই ঝামেলাটা যদি ক্লিয়ার করা থাকে তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা হবে না তৎসম উপসর্গ, বাংলা উপসর্গ কিংবা বিদেশি উপসর্গ চিনতে। আরেকটা বিষয় হচ্ছে যে আশুবিনী দিয়ে কিছু শব্দ আছে যেগুলো বারবার পরীক্ষা আসে, সেই শব্দগুলো কিন্তু আমরা দেখার চেষ্টা করবো এই ক্লাসের মধ্যে। ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি আমরা বুঝলাম এটা হচ্ছে আমাদের কিভাবে আমরা হচ্ছে বাংলা এবং বাংলা উপসর্গ মুখস্থ করবো, এবং বিদেশিগুলো মুখস্থ করার কৌশল এখানে আমি কিন্তু সুন্দর করে দিয়ে রাখছি। দেখেন এই স্লাইডটা খুবই দরকার, আপনারা একটু খেয়াল করেন যে ছন্দটা কি, ছন্দ বা টেকনিক, টিসি টেকনিক। ওকে, তাহলে দেখেন
আমার এটা হচ্ছে টেকনিক যেটা দিয়ে আমি মুখস্থ করে রাখছিলাম, সেটা হচ্ছে যে ফার্সি উপসর্গ আছে টোটাল 10টা। ফার্সি উপসর্গ টোটাল কয়টা আছে? 10টা আছে। এরকম করে বদ, বর, নিম, ফি, কমবে, ব, দর, না, কার, এগুলা এভাবে মুখস্থ করার দরকার নাই। এভাবে মুখস্থ করলে মনেও থাকবে না। সো আপনারা যেটা করবেন, একটা লাইন মনে রাখবেন। সে লাইনটা হচ্ছে যে বেয়াদব বর, বদ কম না। কি কম না? বদ কম না। নিম কি, অনেক সময় এটাকে নিম কিটাকে আমরা হচ্ছে নিম ফি দিয়ে মনে রাখবো। নিম ফি দরকার সেটাও নাই। তো এই লাইনটার দরকার নাই আমাদের, মানে ওই শব্দ দুইটার দরকার নেই। বাকি শব্দগুলো থেকে আমরা হচ্ছে 10টা উপসর্গ বের করব। সো এই যে ছন্দটা লিখছি, এই ছন্দটার পিছনে একটা গল্প আছে। সেই গল্পটা যদি আপনাদের জানা থাকে তাহলে কিন্তু এই যে মানে ফার্সি উপসর্গ যে 10টা, এটা খুব সহজে আপনারা মনে রাখতে পারবেন। ধরেন আমরা ধরে নেই আমাদের এই গল্পে একজন হচ্ছে নায়ক আছে, গোপাল ভাঁড়ের মতো নায়ক, যে গোপাল ভাঁড় কি সবসময় কিপ্রামি করে, তাই না? আমরা যদি গোপাল ভাঁড় সবাই দেখে থাকি তাহলে দেখবো যে গোপাল ভাঁড় সবসময় কিপ্রামি করে। হ্যাঁ, বাজার করতেছে না, বউকে শাড়ি কিনে দিতে চায় না, হ্যাঁ, বাপের বাড়ি নিয়ে যেতে দেয় না, তো এরকম। তো ধরেন এরকম একজন গোপাল ভাঁড়ের মতো একজন স্বামী যদি কোনো মেয়ের কপালে জোটে, তাহলে সে কি চাইবে? সে চাইবে হচ্ছে যে যদি সে রাগ করে তার বাবার বাসায় চলে যায়, তাহলে স্বামী গিয়ে রাগ ভাঙাইয়া নিয়ে আসবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের কালচারে যেটা হয় আর কি, যে মেয়েরা বা স্ত্রীরা যারা রাগ করে বাবার বাসায় চলে যায়, স্বামীরা কিছুদিন পরে গিয়ে রাগটা কমলে নিয়ে আসে, তাই না? আচ্ছা, তো আমরা দেখবো যে আমাদের এখানকার যে বর আছে, এই বর হচ্ছে সে তার স্ত্রী যখন তার সাথে রাগ করে, তার বউ যখন তার সাথে রাগ করে তার বাবার বাসায় চলে গেছে, তখন হচ্ছে তাকে নিতে যাবে। নিতে যাওয়ার আগে তাকে হচ্ছে ফোন কল করছে। ফোন কল, এখন তো ফোন কলের যুগ, তো ফোন কল করছে। ফোন কল করে জিজ্ঞেস করছে যে আমি যে তোমার বাসায় যাচ্ছি, তোমার নিতে তুমি কি আসবে কিনা? তো বলছে হ্যাঁ আমি আসবো, তবে কি, তবে একটা শর্ত আছে। সেই শর্তটা হচ্ছে তোমাকে শ্বশুর বাড়ি আসতে হলে তোমাকে অবশ্যই মিষ্টি নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? মিষ্টি নিয়ে আসতে হবে। কেন মিষ্টি নিয়ে আসতে হবে? কারণ আমরা জানি যে যেহেতু কিপটা বর, সে হচ্ছে কিছু নিয়ে যাবে না, খালি হাতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো খালি হাতে যেন না আসতে পারে, এবং জামাই যদি শ্বশুর বাড়িতে খালি হাতে যায় তাহলে শ্বশুর বাড়ির লোকেরা কেমন মানে কথা বলবে না? তো ওই জায়গা থেকে বউটাকে বলছে তুমি যদি মিষ্টি নিয়ে আসো তাহলে আমি তোমার সাথে যাব, আদারওয়াইজ আমি তোমার সাথে যাব না। সো স্বামী তো এখন বিপদে, কারণ বউ তো লাগবেই। হ্যাঁ, সো এই জায়গা থেকে স্বামী হচ্ছে চিন্তা করলো, ঠিক আছে তাহলে আমি যদি বাজারে যাই এবং যদি মিষ্টি পাই, অবশ্যই তোমাকে কথা দিলাম আমি কি করব, মিষ্টি নিয়ে আসবো। ওকে, কথা মতো সে হচ্ছে বাজারে গেল। বাজারে গিয়ে দেখলো বাজারে অনেক বড় বড় মিষ্টি এবং দামি মিষ্টি। আচ্ছা, এখন খেয়াল করেন তো, যদি কৃপণ কেউ হয়, কিপটা কেউ কোনো বর হয়, তাহলে সে কি দামি মিষ্টি কিনবে কিনা? আপনাদের কি মনে হয়, সে কি দামি মিষ্টি কেনার মতো মানুষ? অবশ্যই দামি মিষ্টি কিনবে না। সে দামি মিষ্টি দেখার কারণে সে হচ্ছে ওটা কিনে নেয়। ওকে, এরপরে হচ্ছে দেখছে যে বাজারের মধ্যে জিলাপিরও অনেক দাম। মিষ্টির পরিবর্তে সে জিলাপি নিতে চাইলো, কিন্তু জিলাপিরও দেখে যে কি অনেক দাম। সো জিলাপিও সে হচ্ছে কি নিল না। আচ্ছা, তো এখন যেহেতু জিলাপিও নিল না, মিষ্টিও নিল না, তাহলে কি করবে? খালি হাতে চলে যাবে, খুবই স্বাভাবিক। সে হচ্ছে খালি হাতে চলে গেছে। তো দূর থেকে তার যখন বউ তাকে দেখলো যে সে খালি হাতে তার শ্বশুর বাড়ি আসতেছে, তখন সে দূর থেকে একটা তার স্বামীকে কি বলল? গালি দিল। কি গালি দিল দেখেন তো? আমরা জানি যে মেয়েদের একটা কমন একটা গালি হচ্ছে বেয়াদব। কমন একটা গালি কি? বেয়াদব। বেয়াদব কাকে বলতেছে? তার বরকে বলতেছে যে বেয়াদব বর, বেয়াদব জামাই, হ্যাঁ না, বর মানে জামাই। তো এখানে বেয়াদব জামাই, বদ কম না মানে খারাপ কম না। বদ কম না মানে কি? খারাপ কম না। কি দরকার ছিল দেখেন? মিষ্টি টিষ্টি দরকার ছিল, জিলাপি দরকার ছিল, সেটা তো আনে নাই। এমনকি নিমকি যদি লাগে, নিমকি বলতে তো আমরা সবাই চিনি, নিমকি হচ্ছে একটা মিষ্টি জাতীয় খাবার। মিষ্টির সাথে অনেকে সবাই কিন্তু নিমকি খায়। সো নিমকি দরকার ছিল, কিন্তু সেটাও আনে নাই। মানে নিমকি অন্তত আনার কথা ছিল, বা নিমকি অন্তত আনতে পারতো, সে সেটাও আনে নাই। তার মানে এখানকার যে বরটা, তার অবস্থা তাহলে কি, এটা একটু চিন্তা করেন। তা আমরা এই গল্পটা থেকে আমরা হচ্ছে কয়েকটা শব্দ নিব। দেখেন, এখান থেকে বে নিব, এখান থেকে ব নিব, এখানে বর আছে, এখানে বদ কম না, নিম, এই যে ফি, তারপর হচ্ছে দর, কার। দেখেন গুণে দেখেন 10টা হয়ে গেছে। সো এই গল্প থেকে আমরা হচ্ছে 10টা ফার্সি উপসর্গ মুখস্থ করে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে, আবার বলি, যাদের হয় নাই বা গল্পটা বোঝেন নাই, গল্পটা কি সবার মজা লাগছে কিনা একটু জানাবেন। গল্পটা সবার মজা লাগছে কিনা? মিষ্টি খাইয়ে রাগ ভাঙাতে হবে, হ্যাঁ এটাই ছিল, কিন্তু সে মিষ্টি নিয়ে যেতে পারে নাই। সবার কি গল্পটা মজা লাগছে কিনা, এবং এই গল্পটা থেকে যে আমাদের ফার্সি উপসর্গ 10টা, এটা সবার মনে থাকবে কিনা? ফার্সি উপসর্গ থেকে যে 10টা উপসর্গ আছে, সেই 10টা উপসর্গ এই গল্পটার মাধ্যমে মনে থাকবে কিনা একটু জানাবেন সবাই দ্রুত।
ওকে, তাহলে আমরা হচ্ছে সামনের পেজে চলে যাই। আমাদের পরবর্তী যে উপসর্গগুলো আছে সেগুলো একটু ছোট ছোট উপসর্গ একটু মুখস্থ করে ফেলবো। দেখেন দুইটা দুইটা করে আমাদের আরবি উপসর্গ আছে 6টা, আম, খাস, লাগর, বাজে, খয়ের, দুইটা দুইটা করে মুখস্থ করেন, দেখেন হয়ে গেছে। আম, খাস, লাগর, বাজে, খয়ের, আম, খাস, লাগর, বাজে, খয়ের, দেখবেন মুখস্থ হয়ে গেছে। তারপর এখান থেকে উদাহরণগুলো দেখেন, আম, গড়রাজি, গড়রাজি, আম দরবার, আম জনতা, আম খাসমহল, লাপাত্তা, বাজেয়াপ্ত, হ্যাঁ এইগুলা, খয়ের খা, খয়ের খা, আমরা তো খয়ের খা দিয়ে পড়ছিলাম, হ্যাঁ। সো খয়ের খা, এগুলো হচ্ছে আমাদের কি আরবি উপসর্গ। তারপরে ইংরেজি উপসর্গ আছে কয়টা? ইংরেজি উপসর্গ আছে 4টা, হ্যাঁ। হেডস হাফ, ফুল হাফ, হেডস হাফ, ফুল হাফ বা হাফ ফুল যেটাই হোক। সো এটাকে মনে রাখার জন্য আপনারা চাইলে একটা ছন্দ মনে রাখতে পারেন, যেটা আমি মনে রাখতাম যে হেডমাস্টার সাহেব হাফ পাগল ফুল চালাক। হেডমাস্টার সাহেব কি? হেডমাস্টার সাহেব হচ্ছে হাফ পাগল, অর্ধেক পাগল কিন্তু ফুল চালাক, হ্যাঁ। ওই যে জাতে মাতাল তালে ঠিক কথাটা তো সবাই জানেন, তাই না? যে জাতে মাতাল তালে ঠিক, এখানে হেডমাস্টার হচ্ছে হাফ পাগল, সে পাগলের অভিনয় করে কিন্তু সে আসলে কি? সে আসলে আমাদের অনেক বেশি চালাক একজন মানুষ। ওকে, সো এই জায়গাটা খেয়াল করতে হবে সবার। তো এই জায়গায় এই যে গল্পগুলা বা ছন্দগুলোর কথা আমরা বলতেছি, এই গল্প এবং ছন্দগুলা খুব ভালো করে মনে রাখবেন, তাহলে ইনশাআল্লাহ উপসর্গ থেকে যে বিদেশি উপসর্গ এগুলো কিন্তু আর আসবে না, মানে বাঁচবে না আর কি। ওকে, এরপরে দেখেন উর্দু বা হিন্দি উপসর্গ আছে একটা, এই একটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অনেকবার পরীক্ষা আসে যে উর্দু বা হিন্দি উপসর্গ নিচের কোনটি? উর্দু বা হিন্দি উপসর্গ নিচের কোনটি? উর্দু দিয়েও আসতে পারে, হিন্দি দিয়েও আসতে পারে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে আমরা হচ্ছে বিদেশি উপসর্গটা পড়ে ফেললাম। বিদেশি উপসর্গ শেষ, এখন হচ্ছে আমরা হচ্ছে একদম চলে যাব আমাদের প্রশ্নে। তবে প্রশ্নে যাওয়ার আগে আমি একটু কথা বলে রাখি যে আশুবিনি দিয়ে যে বাংলা উপসর্গগুলো আছে সেই বাংলা উপসর্গগুলো কিন্তু আমরা কি করে ফেলবো? আমরা হচ্ছে সলভ করে ফেলবো। আচ্ছা, তার আগে একটু এখান থেকে আমাদের বাংলা উপসর্গগুলো একটু লিখে নেই। একটু কোথায় এই জায়গাটা আছে, এই জায়গাটায় আমরা একটু লিখে নেই। আশুবিনি দিয়ে, আশুবিনি বাংলা শব্দ, আশুবিনি দিয়ে বাংলা শব্দ একটু খেয়াল করতে হবে, হ্যাঁ একটু খেয়াল করতে হবে, তাহলে এটা হচ্ছে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখেন সু দিয়ে আগে শুরু করি, খাতা কলম নিয়ে বসে পড়েন। সু দিয়ে আমরা হচ্ছে বাংলা, যে বাংলা আমাদের কি আছে এটা একটু, হ্যাঁ বাংলা শব্দগুলো আমরা মুখস্থ করে বলবো। সু দিয়ে বাংলা শব্দগুলো দেখেন, সুমন, সুমন নামের একটা ছেলে, সুমনার প্রতি, একটু ছন্দগুলো লিখে রাখেন, কাজে লাগবে। সুমনার প্রতি সুনজর, সুমন সুমনার প্রতি সুনজর দেয়ার সুখবর শুনে, সুখবর শুনে সুকাজ সেরে সুনামের আশা করলো। এগুলো একটু খাতায় লিখতে হবে এবং আমি বুঝাই দিচ্ছি যে এগুলো আসলে কি। দেখেন আমরা একটা গল্প পড়ি, যে গল্পটা হচ্ছে একটা ছেলে, সুমন নামের একটা ছেলে, যে হচ্ছে অনেক দিন ধরে একটা মেয়ের পিছনে ঘোরে। আমরা জানি যে ছেলেরা সাধারণত অনেক দিন ধরে মেয়েদের পিছনে ঘোরার পর মেয়েরা হচ্ছে গ্রিন সিগন্যাল দেয়, তাই না? সো এই যে গ্রিন সিগন্যালটা দেয়, এটার পিছনে কারণটা হচ্ছে যে ছেলেটা এতদিন ধরে ঘুরতেছে, তার মানে ছেলেটা তাকে হচ্ছে পছন্দ করে। সো এতদিন ধরে ঘোরার কারণে সে তার প্রতি তার একটা কি আসে, ফিলিংস কাজ করে বা ভালো লাগা কাজ করে, যার ফলে সে হচ্ছে একটা গ্রিন সিগন্যাল দেয় এবং যাচাই বাছাই করার পরে সে হচ্ছে তার প্রেমে পড়ে বা এরকম টাইপ। তো আমরা এখন দেখবো যে সুমন ছেলেটা, এই ছেলেটা যখন সুমনা মেয়েটার প্রতি অনেকদিন ধরে সুনজর দিচ্ছিল, মানে তার দিকে বারবার তাকাচ্ছিল বা তাকে ফলো করতেছিল, তাকে হচ্ছে পটানোর চেষ্টা করতেছিল। তো এটা করার পরে সুমনা তার দিকে একটু গ্রিন সিগন্যাল দিল। তার মানে কি রকম নজর দিল বলেন তো? সুনজর দিল। সুমন ছেলেটা কি করলো? সুমনা মেয়েটার প্রতি একটা গ্রিন সিগন্যাল দিল। তো গ্রিন সিগন্যাল দেওয়ার খবর
এটা ভালো খবর না? সুমনের জন্য এটা অবশ্যই ভালো খবর, কারণ এতদিন ধরে যে মেয়েটার পিছনে সে ঘুরতেছে সেই মেয়েটা তাকে গ্রিন সিগন্যাল দিয়ে দিছে। সো এই জায়গায় কিন্তু এটা মারাত্মক ধরনের একটা সুখবর কার? সুমনের জন্য। সো এটা অবশ্যই সুখবর। এই সুখবর শুনে, এই সুখবর জানার পরে সুকাজ সেরে, মানে এই যে আমরা যখন দেখি যে মেয়েরা সাধারণত প্রেমে পড়ার পরে বলে হচ্ছে যে আগে বিয়ে করো তারপর প্রেমে পড়তে, মানে প্রেম করো, তাই না? এরকম টাইপের কথা বলে যে আগে বিয়ে তারপরে প্রেম। সো এখানে আমাদের উল্টা কাজ হচ্ছে, সুমন নিজেই চাচ্ছে হচ্ছে তাকে বিয়ে করতে, কারণ সুমন অনেক বেশি সুন্দর, যার কারণে সুন্দর বা সুন্দরী সুমন, এই কারণে এই অফারটাকে সে মিস করতে যাচ্ছে না, যেমনটা আপনারা বারবার অফার মিস করেন আমাদের এই যে পেজের যে ভর্তির অফারগুলো চলে সেই অফারগুলা, কিন্তু সুমন এই অফারটা সে মিস করে নাই। যখনই সে শুনছে যে সুমনা তার দিকে একটু গ্রিন সিগন্যাল দিছে, তখন এই সুখবরটা শুনে সে হচ্ছে সুকাজ মানে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলছে, মানে বিয়ে করার সুকাজ মানে সে বিয়ে করার সিদ্ধান্ত নিছে, এবং বিয়ে করার পরে সে হচ্ছে সুনামের আশা করলো। সুনাম মানে হচ্ছে ধরেন বাচ্চা কাচ্চা, বাবা হওয়ার আশা করলো। হ্যাঁ, সুনাম মানে বাবা হওয়ার আশা করলো। সো এই জায়গায় এই গল্পটা দিয়ে হচ্ছে আমরা এই যে শব্দগুলো বললাম, এই কয়েকটা শব্দ হচ্ছে আমাদের সু দিয়ে আসা বাংলা শব্দ। হ্যাঁ, এর বাইরে যদি সু দিয়ে কোনো শব্দ আপনারা খুঁজে পান, এর বাইরে যদি সু দিয়ে কোনো শব্দ আসে, তাহলে বুঝে নেবেন এটা হচ্ছে তৎসম শব্দ। যেমন সু দিয়ে আমরা বলতে পারি হচ্ছে সুকল্যাণ। সুকল্যাণ, দেখেন সুকল্যাণ শব্দটার মধ্যে কিন্তু সু আছে, এখানে সু মানে এই সু এর মধ্যে, মানে এই শব্দগুলোর মধ্যে সুকল্যাণ শব্দটা নাই, তার মানে সুকল্যাণ শব্দটা হচ্ছে আমাদের কি? তৎসম শব্দ। ঠিক আছে, সেম ভাবে হইতে পারে যে সুনীতি বা হচ্ছে কি বলা যায়, যে সু দিয়ে আরো অনেক শব্দ আছে, যে সকল শব্দ আপনাদের পরীক্ষায় অনেক সময় আসতে পারে। হ্যাঁ, তো ওই শব্দগুলা দিয়ে যখন আসবে তখন বুঝবেন যে এই শব্দগুলোর মধ্যে যেহেতু নাই, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার কি শব্দ? এটা হচ্ছে অবশ্যই আমাদের তৎসম শব্দ। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের সু দিয়ে আসা কি শব্দ? বাংলা শব্দগুলা। মনে থাকবে তো সবার নাকি? সবার কি মনে থাকবে? ওকে, এরপরে আচ্ছা, এরপরে আমরা হচ্ছে কি দিয়ে পড়বো? আমরা হচ্ছে এবার সু শেষ করলাম, আমরা এবার নি দিয়ে পড়বো। আসেন, নি দিয়ে আসা বাংলা শব্দগুলা, নি দিয়ে আসা বাংলা শব্দগুলা দেখেন। আমরা একটা লোকের নাম ধরি, সেই লোকটার নাম হচ্ছে নিদয়। নিদয় একটা নাম। সে নিদয় নামের নীলাজ মানে তো জানেন লজ্জা শরম কম বা লজ্জা শরম নাই। তো নীলাজ লোকটি কি করলো? নিরেট প্লেটে নিখুঁত ভাবে খেয়ে নিখোঁজ হলো। তাহলে নিখুঁত ভাবে খেয়ে নিভাজ পেটে একটু খেয়াল করেন, আমরা জাস্ট গল্পটা একটু মনে রাখি, গল্পটা মনে রাখলে এইটাও মনে থাকবে। দেখেন, আমরা যারা সাধারণত ছেলেরা আছি, দেখবো যে হচ্ছে আপনারা কোনো দাওয়াত ছাড়া বিয়ের খাবার খাইতে গেছিলেন কিনা, মানে বিয়েতে আপনারা দাওয়াত পান নাই, কিন্তু ধরেন 3 ইডিয়টস এর মতো রাস্তাঘাটে বিয়ে হচ্ছে, আপনারা ঢুকে বললেন, বা এরকম বিনা দাওয়াতে কোথাও হচ্ছে বিয়ের দাওয়াত খাইতে গেছেন কিনা, বা বিনা দাওয়াতে যে কোনো বিয়ের দাওয়াত বা যে কোনো দাওয়াতে আপনারা খাইতে গেছেন কিনা একটু জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনাদের এই এক্সপিরিয়েন্সটা আছে। যদি এই এক্সপিরিয়েন্সটা থাকে তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা, বিনা দাওয়াতে যদি কেউ খেয়ে থাকেন তাহলে এটা আপনাদের কাজে লাগবে, এটা মনে থাকবে বেশি করে। দেখেন, তাহলে নিদয় নামের, ধরেন একটা নিদয় নামের একটা লোক আছে, সেই লোকটা নীলাজ। যখন আপনি বিনা দাওয়াতে কারো বাসায় খাইতে যান, আপনার লজ্জা শরম থাকবে? আপনাদের লজ্জা শরম থাকলে তো আপনারা বিনা দাওয়াতে খাইতে যাইতেন না। তার মানে যেহেতু আপনাদের লজ্জা শরম নাই, এই কারণে আপনারা হচ্ছে বিনা দাওয়াতে খাইতে গেছেন। তার মানে আপনারা কি রকম লোক? আপনারা হচ্ছে নীলাজ লোক। আপনারা কি রকম লোক? নীলাজ লোক, আপনাদের লজ্জা শরম নাই। সেই লোকটা কি করলো? সেই লোকটা হচ্ছে নিরেট প্লেট বলতে যে প্লেটের মধ্যে কোনো ফাঁপা টাপা নাই। আমরা জানি যে হচ্ছে বিয়ে বাড়িতে বা হোটেলগুলোতে দেখবেন যে প্লেটটা এমন করে দেয়, সমান্তরাল প্লেট, এবং অল্প একটু ভাত দিলে মনে হয় অনেকগুলো ভাত আছে। তো এইরকম একটা প্লেটে কি করছে? সে নিখুঁত ভাবে খাইছে। কিভাবে খাইছে? নিখুঁত ভাবে, মানে একদম
কোনো ভাত কিংবা হচ্ছে কোনো ডাল বা কোনো তরকারির কোনো অংশ সে হচ্ছে প্লেটের মধ্যে রাখে নাই, যেটা আমরা একদম চেটেপুটে খাওয়া বলি, সেরকম করে চেটেপুটে খেয়ে সে কি হয়েছে, নিভাজ পেটে, দেখেন নিভাজ মানে আমরা যখন বেশি করে খাই গলা পর্যন্ত খাই, গলা পর্যন্ত খাওয়ার পরে দেখা যায় যে আমাদের পেট আর কিন্তু কি হয় না, পেটে কোনো ভাঁজ পড়ে না। পরে কি আপনারা খেয়াল করে দেখবেন যাদের গলা পর্যন্ত খায় এরকম করলে ভাঁজ হয় না পেটে। সো নিভাজ পেটে কি হয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে। মানে খাওয়ার পরে কি যে বিনা দাওয়াতে আসছে সে কি ওখানে বসে বসে গিফট দেবে? গিফট দেবে বলেন তো? পাত্র বা হচ্ছে যে জামাই থাকবে বা বর বা কনে থাকবে, সে বর কনেকে কি সে গিফট করবে? অবশ্যই করবে নাকি? বিনা দাওয়াতে গেলে অবশ্যই করবে না, কারণ খাওয়াই তার হচ্ছে মূল লক্ষ্য। যেহেতু মূল লক্ষ্য সম্পূর্ণ হয়ে গেছে সে কিন্তু সেখান থেকে অবশ্যই চম্পট দেবে, মানে পালাবে বা নিখোঁজ হবে। তো এখান থেকে এই কয়েকটা শব্দ হচ্ছে নি দিয়ে আমাদের আসা বাংলা শব্দ। এগুলোর বাইরে যে কোনো শব্দ আসলে বুঝে নেবেন সেটা হচ্ছে কি শব্দ, সেটা হচ্ছে তৎসম শব্দ। আশা করি বোঝাতে পারছি। আশা করি এই গল্পগুলো আপনাদের ভালো লাগছে। এই গল্পগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানানোর চেষ্টা করবেন যে আপনাদের গল্পগুলো কাজে লাগবে। ওকে, আচ্ছা আমি এখানে আছি, আমি দাওয়াত ছাড়া খাই না। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে যারা দাওয়াত ছাড়া খান তাদের জন্য এই কথাটা মনে, আচ্ছা এই টেকনিকগুলো মনে রাখার মানে এই গল্পগুলো মনে রাখা খুব বেশি কঠিন কিছু না। এগুলো আসলে মূল পড়ার বাইরেও না, এগুলো হচ্ছে আমাদের মূল পড়ারই বিষয়। তবে এই গল্পগুলো যেহেতু আশুবিনি দিয়ে আমাদের আসা, বারবার আমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে আশুবিনি দিয়ে আসা যে কোনো একটা শব্দ দিয়ে বলতে পারে এটা কি বাংলা শব্দ নাকি এটা হচ্ছে তৎসম শব্দ, বা এটা কি বাংলা উপসর্গ নাকি এটা তৎসম উপসর্গ। তো এই জায়গাটা থেকে যেহেতু প্রশ্ন আসে আপনাদের, এই জন্যই এই গল্পগুলো এইভাবে পড়ানো, যাতে করে আপনারা খুব ভালো করে মনোযোগ দিয়ে এটা মনে রাখতে পারেন। মানে গল্পগুলো আমাদের হয় কি ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকে, কিন্তু আমরা যদি এমনিতেই সাধারণভাবে মুখস্থ করে ফেলি এইগুলা, তাহলে কিন্তু আমাদের ভুলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো যাতে আপনারা ভুলে না যান এই কারণেই কিন্তু আমরা হচ্ছে এই শব্দগুলা গল্প দিয়ে পড়ানোর চেষ্টা করতেছি। ওকে, আচ্ছা এরপরে আসি একসাথে আমরা হচ্ছে আ এবং নি দিয়ে মানে আ এবং বি দিয়ে একসাথে পড়ি, আ এবং বি দিয়ে একসাথে পড়ি। আ বি দিয়ে আসা হচ্ছে আমাদের বাংলা শব্দ। খেয়াল করেন, একদিন বিভুই, বিভুই শব্দটা বিভুই আলুনি খিচুড়ি, আর এটা খিচুড়ি রান্নার জন্য। আপনারা যদি কষ্ট করে খাতায় লিখে নেন তাহলে কিন্তু এটা খুবই সুবিধা হয়, এবং এগুলো লেখার জন্য খাতা কলম নিয়ে অবশ্যই তো বসতে হবে। দেখেন আমরা গল্পটা একটু পড়ে নেই যে একদিন বিভুই নামের একটা লোক, সে হচ্ছে আলুনি খিচুড়ি রান্নার জন্য, আলুনি খিচুড়ি তো বোঝেন যেখানে লবণ কম হয়, সেই রকম খিচুড়ি রান্নার জন্য সে হচ্ছে আধোয়া মানে হচ্ছে যে চালটা ধোয়া নয়, আধোয়া আছাকা, যে চালটা ছাকাও হয় নাই, হ্যাঁ, আধোয়া আছাকা, আকারা যে চালটা কারাও হয় নাই, আকারা আকাঠা। মানে জাস্ট এই কথাগুলো মনে রাখবেন একসাথে আ দিয়ে, তাহলে আছাকা আধোয়া আকারা আকাঠা চাল দিয়ে রান্নার জন্য চাল নিয়ে, এই চাল দিয়ে কি আসলে খিচুড়ি রান্না হবে? দেখেন তো আধোয়া চাল দিয়ে কি আপনি খিচুড়ি খাইতে পারবেন? বালু বালু লাগবে না? হ্যাঁ লাগবে। আবার আছাকা, সেখানে আবার কি আছে, ধানের সাথে মানে ধানের যে অংশ যেটাকে আমরা তুষ বলে থাকি সেটাও কিন্তু কি আমাদের চালের মধ্যে আছে। তো এই চাল দিয়ে কিন্তু যে রান্নাটা হবে সেটা কিন্তু বিফল চেষ্টা। সেই চেষ্টাটা কেমন? বিফল চেষ্টা। তাহলে চাল নিয়ে বিফল চেষ্টা করে বিকল হয়ে বিপথে বিনামা হলো। ঠিক আছে, তো এখানে জাস্ট হচ্ছে আমরা এই শব্দগুলো মনে রাখার জন্য এই গল্পটা সাজিয়েছি যে একজন বিভুই নামের একটা পাগল লোক আমার মতো, সে হচ্ছে আলুনি খিচুড়ি রান্না করার জন্য, যেহেতু ব্যাচেলর মানুষ
বউ নাই, তো যার কারণে সে হচ্ছে নিজেরাই ছেলেরা যেটা করে আমরা হচ্ছে খিচুড়ি রান্না করার চেষ্টা করি, কিন্তু অনেক সময় খিচুড়ি ভালো হয়, অনেক সময় খিচুড়ি ভালো হয় না। সো অনেক সময় দেখা যায় লবণ বেশি হয়ে গেছে, অনেক সময় দেখা যায় ঝাল বেশি হয়ে গেছে। সো এটা আমাদের ছেলেদের ক্ষেত্রে অহরহই হয়। আমরা যারা ছেলেরা আছি সবাই জানার কথা যে আমাদের খিচুড়ি রান্না সবসময় পারফেক্ট হয় না, যাদের হয় তাদের তো অবশ্যই কপাল ভালো। সো এইগুলো হচ্ছে যে আলুনি খিচুড়ি রান্নার জন্য এই যে বিভুই, আলুনি, তারপর হচ্ছে আধোয়া, আছাকা, আকারা, আকাঠা, এরপর হচ্ছে বিফল, হ্যাঁ, বিনামা, বিপথ এবং হচ্ছে বিকল, এই কয়েকটা শব্দ হচ্ছে আমাদের আ এবং বি দিয়ে আসা বাংলা শব্দ বা বাংলা উপসর্গ। এখানে বি এবং আ এগুলো হচ্ছে বাংলা উপসর্গ, ঠিক আছে? আচ্ছা, তো এই জায়গায় এই শব্দগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। এই শব্দগুলো মনে রাখতে পারলে আমাদের হচ্ছে আ সু বিনি দিয়ে আসা সকল যে বাংলা উপসর্গ এবং বাংলা শব্দ আছে সেই বাংলা শব্দগুলো আমাদের কি হবে, সমাধান হয়ে যাবে। এবং এখান থেকে যদি কখনো প্রশ্ন আসে আপনারা অবশ্যই অ্যান্সার করতে পারবেন। তো সবার এই গল্পগুলো কেমন লাগছে এবং এইগুলো আপনাদের মাথায় থাকবে কিনা এই বিষয়টা জানাবেন। এবং অবশ্যই কি করবেন, এই কমেন্ট করে আমাকে একটু জানানোর চেষ্টা করবেন যে আপনাদের এই বিষয়গুলো সমাধান হয়ে গেছে কিনা, আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে কিনা একটু জানানোর চেষ্টা করবেন। ওকে, লেখা চলছে স্যার, হ্যাঁ লেখা শেষ আমাদের। এখন আমরা হচ্ছে আমাদের একদম বেসিক প্রশ্নে চলে আসব যে আমাদের উপসর্গ থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। আপনারা সবাই এখন আমাদের এই যে প্রশ্ন উত্তর পর্ব, সেই প্রশ্ন উত্তর পর্বে চলে আসেন। হ্যাঁ, প্রশ্ন উত্তর পর্বে আমরা চলে আসছি অলরেডি, আমাদের প্রশ্ন উত্তর পর্ব চলছে। দেখেন, যারা এতক্ষণ ধরে ক্লাসটা করলেন তাদের জন্য এই আসলে এই প্রশ্নগুলা, যারা এই ক্লাসগুলো করেছেন তাদের কাছে এই প্রশ্নগুলা একদম সহজ মনে হবে। সহজ বলতে একদম কিছুই মনে হবে না, যে প্রশ্ন দেখবেন আর উত্তর বলে দিবেন। যেমন এই প্রথম প্রশ্নটা হচ্ছে, বলতেছে উপসর্গ কি? উপসর্গ কি বলেন তো? উপসর্গ কি বলেন তো? উপসর্গ কি? উপসর্গ কি? উপসর্গ হচ্ছে বাংলা ভাষায় ব্যবহৃত সর্বনাম, নাকি বাংলা ভাষায় ব্যবহৃত অব্যয়, নাকি বাংলা ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ, নাকি বাংলা ভাষায় ব্যবহৃত ক্রিয়াবাচক শব্দ? কোনটা হবে? আমরা যারা বেসিকটা ক্লিয়ার করেছি তাদের অবশ্যই জানার কথা যে এটা হচ্ছে আমাদের কি হবে, এটা হবে অবশ্যই হচ্ছে বাংলা ভাষায় ব্যবহৃত কি? বাংলা ভাষায় ব্যবহৃত এটা হচ্ছে আমাদের অব্যয়সূচক শব্দাংশ। হ্যাঁ, এটা হচ্ছে বাংলা ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ। আচ্ছা, আমরা এই যে একটু আগে যে কথাগুলো বলেছি এই কথাগুলো হচ্ছে বাংলা ভাষার উপসর্গ ছিল, মানে বাংলা উপসর্গ ছিল, এবং ওই শব্দগুলো বাংলা শব্দ এবং বাংলা উপসর্গ দিয়ে গঠিত। এই শব্দগুলোর বাইরে যদি কোনো শব্দ আপনাদের পরীক্ষা আসে, আপনারা চোখ বন্ধ করে সেটাকে হচ্ছে কি দাগাবেন? তৎসম উপসর্গ দাগাবেন, ঠিক আছে? এই জন্য হচ্ছে বাংলা শব্দগুলো মুখস্থ করা থাকলে এগুলোর বাইরে থেকে কোনো শব্দ আসলে আমরা হচ্ছে সেটাকে বলবো সেটা হচ্ছে কি শব্দ? তৎসম উপসর্গ এবং তৎসম শব্দ। ওকে, আচ্ছা, তো এখানে আমরা দেখতে পারলাম সেটা হচ্ছে উপসর্গ হচ্ছে বাংলা ভাষায় ব্যবহৃত শব্দাংশ। এটা তো আমরা সবাই কম বেশি যারা বেসিক ক্লিয়ার করেছি তাদের সবার জানার কথা, একের গ। ওকে, এরপরে হচ্ছে অভাব। বলতেছে অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? বলেন তো। 41তম BCS এর প্রশ্ন, অভাব। একটু আগে আমি কিন্তু বলেছি আমাদের যখন আমরা আ এবং বি দিয়ে যখন আমরা হচ্ছে উপসর্গগুলো পড়লাম, সেই আ এবং বি এর মধ্যে আলুনি শব্দটা ছিল। কি শব্দটা ছিল বলেন তো? আলুনি শব্দটা ছিল। আলুনি শব্দটা মানে কি? আলুনি শব্দটা মানে হচ্ছে কিসের অভাব বলেন তো? আপনারা দেখি এটার অ্যান্সার করতে পারছেন কিনা। এটার অ্যান্সারটা আলুনি। হ্যাঁ, অন্তরের আশা। আচ্ছা, অন্তরের আশা বলছে হচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, 2 এর অ্যান্সারটা সুজন ভাইয়া অনেক আগে দিয়ে ফেলছেন, আলুনি। ওকে, তাহলে আলুনি মানে হচ্ছে অভাব। কার অভাব? নুনের অভাব, মানে যেটাতে নুন হয় না বা লবণ হয় না, লবণ ছাড়া যে তরকারিটা বা লবণ ছাড়া যে খিচুড়িটা, তাকে আমরা হচ্ছে আলুনি খিচুড়ি বলে থাকি, ঠিক আছে? তার মানে এখানে অভাব অর্থে হচ্ছে এটা হচ্ছে আলুনি। ওকে, তার মানে আমাদের এটার অ্যান্সারটা হচ্ছে কি? আলুনি। 3 নাম্বারটা প্রশ্ন, বলেন আমমোক্তার শব্দে কি বলা হচ্ছে? যে আমমোক্তার শব্দে ব্যবহৃত আম কোন বিদেশি উপসর্গ? আমমোক্তার শব্দে আম বিদেশি উপসর্গ, কোন বিদেশি উপসর্গ? সেটা আমাদেরকে প্রশ্নের অ্যান্সার করতে হবে। সেই প্রশ্নটার অ্যান্সার আমাদেরকে কি করতে হবে? দিতে হবে।
ঠিক আছে, দেখেন তো পারেন কিনা সবাই, আমরা সবাই পারি কিনা একটু কমেন্ট করে দিতে হবে যে আমাদের এই যে উপসর্গগুলো আমরা পড়লাম বিদেশি উপসর্গগুলা, সেই বিদেশি উপসর্গগুলোর মধ্যে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে আম এটা কোন উপসর্গে ছিল? ফার্সি উপসর্গ তো না। ইংরেজির মধ্যে কি ছিল? ইংরেজির মধ্যে তো আমরা সবাই জানি যে হেড সাব ফুল হাফ। হ্যাঁ হ্যাঁ, হেডমাস্টার খুব চালাক, হাফ পাগল খুব চালাক, হ্যাঁ বেশি চালাক বা ফুল চালাক, এটা। তো এইভাবে আমরা হচ্ছে ইংরেজিটা পড়ছি। এটা হচ্ছে আরবি উপসর্গ, এটা সবাই আমরা জানি কি এটা হচ্ছে আমাদের আরবি উপসর্গ, তাই তো? আচ্ছা দেখি, এটা হচ্ছে আমাদের আরবি উপসর্গ। আমরা এটার অ্যান্সার তো সবাই পারছি আশা করি। এটা হচ্ছে আরবি উপসর্গ। এরপরে হচ্ছে 3, 4, এরপর 4 নাম্বার বলতেছে বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গ কতগুলো? এইটার অ্যান্সারটা দেখি সবাই দিতে পারেন কিনা। এটার অ্যান্সারটা দেখি সবাই দিতে পারেন কিনা। রুমানা আক্তার ইভা আপু কি বলছেন? ঠিক বলছেন, এই চিন্তা আমিও করছি, স্যারের মাথাটা যদি ধার নিয়ে যেত। স্যারের মাথায় আসলে গোবর ছাড়া কিছু নাই, এই মাথা ধার নিয়ে আপনাদের কোনো কাজে আসবে না, কোনো কাজেও লাগবে না। তো নিজের যেটা আছে সেইটাকে একটু শার্প করেন, হ্যাঁ একটু ধারান, একটা মানে যেটাকে হচ্ছে যে কুরবানির সময় আমরা যে ছুরি যখন ধার দিই, হ্যাঁ এরকম ধারানো হইলে আপনাদের সব কিছু কেটে ফেলতে পারবেন, ঠিক আছে? তো স্যারের মাথা দিয়ে আসলে কোনো কাজ হবে না, স্যারের মাথা কিছু নাই আসলে। ওকে, এটার অ্যান্সারটা সবাই করেন দেখি। বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গ কয়টা? 19টা নাকি হচ্ছে 20টা নাকি 21টা নাকি অনির্ণেয়? এটার অ্যান্সারটা যদি চালাক হয়ে থাকেন তাহলে এটার পারার কথা, চালাক হয়ে থাকলে এটার অ্যান্সার সবাই পারার কথা। ওকে, দেখি আপনারা পারেন কিনা। 4-এর খ, দেলোয়ার হোসেন ভাই একটু গ্যাপ আছে। এটা হচ্ছে 4-এর কে বলছে? আব্দুল লতিফ শাহ আলম বলছে 4-এর গ। সাবিনা ইয়াসমিন আপু, হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ। এটা কে বলছে 20টা? যারা বলছেন 20টা তাদের মার হবে। আচ্ছা, এখানে আসলে আমাদের যে উপসর্গ আছে বিদেশি উপসর্গ, এই বিদেশি উপসর্গগুলা হচ্ছে অনির্ণেয়। আমি একটু আগে যখন আপনাদেরকে বিদেশি উপসর্গ পড়িয়েছি তখন বলেছি এটা আসলে নির্ণয় করা যাবে না, এটা আসলে কয়টা আমরা জানি না, এর বাইরে আরো অনেক থাকতে পারে। তবে আমাদের যে বই আছে বা আমাদের যে গ্রামার বইগুলো আছে সেই গ্রামার বইগুলোতে আমরা 20টা বা 21টা দেখতে পারি। সো 20টা 21টা এটা আসলে কোনো ফিক্স না। যেহেতু ফিক্স না এই কারণে বিদেশি উপসর্গগুলো হবে কি? বিদেশি উপসর্গগুলো হবে অনির্ণেয়। এরকম যদি প্রশ্ন আসে অবশ্যই অনির্ণেয় অ্যান্সার করতে হবে। হ্যাঁ, গ ঘ বা 20 21 19 এগুলো বলা যাবে না, কারণ এগুলো ফিক্স না। বিদেশি উপসর্গ কি না? ফিক্স না। সো এই জায়গায় একটু ভালো করে মাথায় রাখবেন। ওকে, বিদেশি উপসর্গ কি না? ফিক্স না। ওকে, আচ্ছা, সো এই জায়গাটা সবার ক্লিয়ার হইতে হবে। এই জায়গাটা দেখছেন সবার একদম বেসিক জায়গা, কিন্তু ভুল হয়েছে। ওকে ওকে, ঠিক আছে। তাহলে এরপরে আমরা হচ্ছে 5 নম্বর প্রশ্নে চলে যাব। 5 নম্বর প্রশ্ন হচ্ছে দেশি উপসর্গ কোনটা? এই হচ্ছে আমাদের, আমরা যে উপসর্গগুলো পড়ে আসলাম এই উপসর্গগুলোর মধ্যে যে শব্দগুলো পড়েছি আ সু বিনি দিয়ে, কি কি শব্দ দিয়ে পড়েছি? আ সু বি নি, এই 4টা উপসর্গ বাংলাতেও আছে, মানে দেশিতেও আছে, তৎসমতেও আছে, ঠিক আছে? আচ্ছা, একটু খেয়াল করেন তো, আপনারা যদি খুব চালাক হন তাহলে কি হবে? আপনারা এই জিনিসটা বাদ দিতে পারবেন, কারণ পরি শব্দটা কিন্তু এই আশুবিনির মধ্যে নাই। পরি শব্দটা আশুবিনির মধ্যে নাই। আচ্ছা, তারপরে দেখেন উপশব্দটাও আশুবিনির মধ্যে নাই। উপশব্দটাও আশুবিনির মধ্যে নাই। আচ্ছা, এটা তো আশুবিনি থেকে আসে নাই, সরি আমি আসলে ভুল বলতেছি, খেয়াল করেন। এই যে পরি শব্দটা, এই শব্দটা কিন্তু আমরা হচ্ছে যে অ অঘা অনা এগুলোর মধ্যে পারি নাই। আমরা যদি একটু খেয়াল করি, অ অঘা অজ অনা, তারপর হচ্ছে আ আর আন আব ইটি উন কদ কু নি পাতি বিভর গ্রাম স সা
সুহা। সো এইটা হচ্ছে আমাদের বাংলা উপসর্গ বা দেশি উপসর্গ, এই হচ্ছে 21টা। এই 21টার মধ্যে দেখেন একদম শুরুতেই আছে হচ্ছে আমাদের অ, শুরুতেই কি আছে অ, এখানে কিন্তু উপটা নাই, উপটা নাই, ঠিক আছে। আবার দেখেন লা, এটাও কিন্তু নাই। তার মানে আমাদের এখানে অ, এটা হচ্ছে বাংলা উপসর্গ বা দেশি উপসর্গ, এবং অ দিয়ে একটা শব্দ আছে সেটা হচ্ছে অকাজ। তো এইভাবে যদি আপনারা শুধুমাত্র এই যে বাংলা উপসর্গটা মুখস্থ করেন এবং এই যে বিদেশি উপসর্গ যেগুলো আছে সেগুলো যদি মুখস্থ করেন, তাহলে কিন্তু আপনাদের আর কোনো মানে বাজার কোনো বা আটকানোর মতো কোনো ক্ষমতা কারো নাই। এই আশুবিনি দিয়ে যেহেতু বাংলা তৎসম দুটাই আছে, সেই আশুবিনি দিয়ে কিন্তু এখানেও নাই, তার মানে আশুবিনির এখানে দরকার নাই। তার মানে আমাকে বাংলা উপসর্গটা মুখস্থ করতে হবে। বাংলা উপসর্গটা মুখস্থ করতে পারলে আপনাদের কিন্তু সুবিধা হচ্ছে এই যে এইভাবে যে কোনো প্রশ্নের অ্যান্সার আপনারা সহজেই দিতে পারবেন। আমি কি বোঝাতে পারছি এই প্রশ্নটা নিয়ে সবার কনফিউশন থাকার কথা। সো এই প্রশ্নটা কারো যেন কনফিউশন না থাকে। ওকে, সো এইভাবে মুখস্থ করে ফেলবেন। ওকে, 5-এর গ। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে। 5-এর গ। এরপরে হচ্ছে আমরা 6-এ চলে যাব। 6 নম্বর হচ্ছে বদনাম। শব্দে বদ কোন উপসর্গ? আমরা কিন্তু কি পড়েছি, আমরা কিন্তু বদ কোন ভাষার উপসর্গ সেটা কিন্তু আমরা হচ্ছে ওই যে মনে আছে যে বেয়াদব বর কি না, বদ কম না, বেয়াদব বর বদ কম না, কি দরকার, নিমপি দরকার সেটাও নাই। এই যে এই চরণটা যদি মুখস্থ থাকে আপনাদের, তাহলে কিন্তু এখান থেকে বের করতে পারবেন। দেখেন বে একটা, ব একটা, বর একটা, বদ একটা। এই যে বদ, এই বদটা কি? এই বদটা হচ্ছে ফার্সি। এই বদটা কি? এগুলো হচ্ছে ফার্সি, এগুলো হচ্ছে ফার্সি উপসর্গ, এগুলো হচ্ছে ফার্সি উপসর্গ। সো এই লাইনটা মনে রাখলে আমাদের ফার্সি উপসর্গ থেকে যে প্রশ্নগুলো আসে পরীক্ষায় সেগুলো আর বাধার কথা না, এগুলো আর বাধার কথা না। ওকে, তাহলে আমাদের কিন্তু এটা কিন্তু এভাবে মনে রাখতে পারবেন। যদি এই গল্পটা মাথায় থাকে তাহলে বিদেশি উপসর্গগুলো কিন্তু ঝামেলা করার কোনো সুযোগ নাই আপনাদের। ওকে, আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম। এরপরে হচ্ছে আমাদের 7 নম্বর, উপসর্গ একটি শব্দে নিচের কোন ধরনের পরিবর্তন আনতে পারে? উপসর্গ একটি শব্দে কি ধরনের পরিবর্তন আনে? সংগঠনগত, অর্থগত, অর্থের সম্প্রসারণ, নাকি ক খ গ সবগুলোই? কি ধরনের পরিবর্তন আনতে পারে বলেন তো? এই প্রশ্নটা কিন্তু বাচ্চাদের প্রশ্ন, একদম বাচ্চাকালের প্রশ্ন। যারা হচ্ছে একদম বাচ্চাকালে যারা উপসর্গগুলো পড়ছেন বা এইরকম প্রশ্ন যারা দেখছেন যে আপনাদের এসএসসি পরীক্ষায় কিংবা ইন্টারমিডিয়েটের পরীক্ষায়, এরকম পরীক্ষায় যারা অংশগ্রহণ করছেন তাদের কিন্তু এরকম প্রশ্ন আসতো যে নিচের কোনটি সঠিক, তখন আপনারা দেখতে পারতেন যে হচ্ছে ক খ গ ঘ এগুলো আসতো। ঠিক আছে, ক খ গ ঘ এরকম আসতো, এবং শেষে হচ্ছে ঘ নাম্বারে বলতে যে নিচের সবগুলোই সঠিক। ঠিক আছে, তো আমরা হচ্ছে কি করতে, আমরা চোখ বন্ধ করে যেগুলো এরকম প্রশ্ন যেখানে আছে যে নিচের সবগুলোই সঠিক, ক খ গ উভয় সঠিক, আমরা কিন্তু চোখ বন্ধ করে সেটাই দিতাম, এবং কাকতালীয়ভাবে কিন্তু সেটা হয়ে যেত। ঠিক আছে, কাকতালীয়ভাবে সেটা হয়ে যেত। তবে অনেক সময় হইতো না আবার, কারণ সবাই তো চালাক। হ্যাঁ, আমাদেরকে বোকা বানানোর জন্য হচ্ছে এরকম বলে দিত যে সবগুলোই সঠিক, কিন্তু আসলে সঠিক একটা ছিল, সেখানে একটা থাকে। তো এই জায়গায় কিন্তু আপনাদের ছোটবেলার কথা কিন্তু মনে পড়ার কথা। ঠিক আছে, তো এটা প্রশ্নের উত্তরটা কি হবে আমি একটু দেখতে যাচ্ছি আপনাদের কমেন্টগুলা কি অবস্থা দেখি। তাহলে এটার অ্যান্সারটা কি সবাই পারছেন কিনা? 7 নম্বর প্রশ্ন, এবং এটার অ্যান্সারটা হবে 7-এর ঘ। আপনাদের ছোটবেলার কথা তাহলে সবার মনে আছে, এটা হচ্ছে 7-এর ঘ। হ্যাঁ, সংগঠনগত, অর্থগত, অর্থের সম্প্রসারণ সবগুলাই হচ্ছে আমাদের উপসর্গের কাজ। ওকে, আমরা কিন্তু পড়েছি এর আগে। এরপরে হচ্ছে 8 নম্বর প্রশ্ন, উপসর্গকে কোন জাতীয় শব্দাংশ বলা হয়? উপসর্গকে কোন জাতীয় শব্দাংশ বলা হয়? একদম বেসিক থেকে প্রশ্ন। তার মানে কিন্তু আমরা যে 3টা বিষয়ের কথা বলেছিলাম, যে 3টা বিষয় থেকে উপসর্গের প্রশ্ন আসে পরীক্ষায়, সেই 3টা বিষয় কিন্তু এখানে চলে আসতেছে বারবার। দেখেন এখানে কিন্তু বারবার চলে আসতেছে যে উপসর্গের বেসিক আলোচনা, উপসর্গটা কি অর্থ দিচ্ছে, এবং হচ্ছে উপসর্গটা কি উপসর্গ, বাংলা তৎসম নাকি হচ্ছে বিদেশি। তো এখানে কিন্তু এটা কিন্তু বেসিক আলোচনা থেকে আসা একটা প্রশ্ন, যে উপসর্গকে কোন জাতীয় শব্দ বলা হয়। এটা হচ্ছে আমাদের কি সবাই আমরা জানি, এটা হচ্ছে অব্যয় জাতীয় শব্দাংশ, অব্যয় সূচক শব্দাংশ। এটা তো সবাই জানার কথা। সবার কি অ্যান্সার হচ্ছে?
সবাই কি এগুলো ধরতে পারতেছেন কিনা একটু জানাবেন। হ্যাঁ, এগুলো একদম বেসিক প্রশ্ন, সেই বেসিক প্রশ্নগুলো কিন্তু সবার জানার কথা। নেক্সট, ওকে, তাহলে এটা হচ্ছে 8 নম্বর প্রশ্নের অ্যান্সার, এটা হচ্ছে অব্যয়। 9 নম্বর প্রশ্ন, এইটা প্রশ্নের অ্যান্সার আপনারা সবাই দিতে পারবেন আশা করি। কেননা আমরা হচ্ছে এই প্রশ্নটা কিন্তু একদম অনেক গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা বা এই বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি এবং বলেছি। আমি কিন্তু 3 স্টার দিয়েছিলাম যখন ক্লাস শুরু করেছি, তখন কিন্তু বলেছিলাম যে কার অর্থবাচকতা আছে এবং অর্থবোধকতা, মানে অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে। অর্থবাচকতা মানে কি, এখানে মনে রাখতে হবে, অর্থবাচকতা মানে হচ্ছে নিজের অর্থ। অর্থবাচকতা মানে কি, নিজের অর্থ। আর অর্থবোধকতা আছে মানে হচ্ছে অন্যের অর্থ পরিবর্তন, অন্যের অর্থ পরিবর্তন। তাহলে অর্থবোধকতা আছে মানে অন্যের অর্থ পরিবর্তন করার ক্ষমতা আছে কার, আর নিজের অর্থ নেই কার, সেটা হচ্ছে অবশ্যই কি, যেহেতু আমরা টপিকটা পড়তেছি হচ্ছে উপসর্গের, তার মানে এটার অ্যান্সারটাও কি হবে, উপসর্গ হবে। সো আমরা যখন কোন একটা অধ্যায় পড়তাম, দেখা গেল যে ওই অধ্যায়টা পড়ার পরে ওইখান থেকে যে এমসিকিউ গুলো সলভ করতাম, ওই টপিকের নাম যেখানে থাকতো, যে প্রশ্নগুলোতে ওই টপিকের নাম থাকতো সেটাই অ্যান্সার হইতো। কারণ আমরা পড়তেছি উপসর্গ, এখানে কি কারক বা অনুসর্গ বা সমাসের কোনো কথা আসবে, অবশ্যই আসবে না। সো এটা কিন্তু একদম বেসিক ধারণা, এই বেসিক ধারণা থেকেও কিন্তু অনেক সময় অ্যান্সার করা যায়। এইখানে অ্যান্সার করা যাবে কিন্তু পরীক্ষার হলে কিন্তু করা যাবে না, যেহেতু পরীক্ষার হলে আমাকে অ্যান্সার করতে হলে জানতে হবে সবকিছু, এই কারণে কিন্তু এখানে একটু বিস্তারিত বলা। ওকে, সো আপনাদের এটার অ্যান্সার হয়েছে কিনা একটু দেখার চেষ্টা করব। এটা হচ্ছে 9 নম্বর প্রশ্ন। এরপরে আমরা হচ্ছে এই ক্লাসটা ইতি টানবো ইনশাল্লাহ। 9 গ সবার হয়ে গেছে, ঠিক আছে। এরপরে হচ্ছে লাস্ট প্রশ্ন, এবং এই প্রশ্নটাই হচ্ছে আমাদের শেষ প্রশ্ন, যে কোন উপসর্গগুলো খাঁটি বাংলা এবং তৎসম সবগুলোতে পাওয়া যায়। এটা তো একদম বাচ্চাকালের প্রশ্ন, একদম ছোটবেলার প্রশ্ন, যে উপসর্গগুলা বাংলা এবং তৎসম 2 জায়গাতে আছে। সেটা হচ্ছে আমরা যেটা নিয়ে অনেক গল্প বললাম, অনেক কাহিনী পড়লাম। একটা হচ্ছে সুমন সুমনার কাহিনী, তারপর হচ্ছে একটা হচ্ছে নিদয় নামের একটা লোকের কাহিনী, যে হচ্ছে বিনা দাওয়াতে খাইতে যায়। তারপর হচ্ছে আ এবং বি দিয়ে হচ্ছে আমরা হচ্ছে একটা বিভই নামের একটা লোককে দেখলাম, যে আমাদের মতো ব্যাচেলর ছেলে, এবং ব্যাচেলর ছেলেরা সাধারণত খিচুড়ি রান্না করতে গিয়ে ঝামেলা করে ফেলে, সেই ঝামেলাটা দেখেছিলাম হচ্ছে আ এবং বি দিয়ে। তার মানে এখানে আমরা দেখতে পাবো যে হচ্ছে বাংলা এবং খাঁটি বাংলা বা দেশি একই জিনিস, কিন্তু খাঁটি বাংলা, বাংলা দেশি সবই একই জিনিস। আর তৎসম এই 2 জায়গাতে পাওয়া যায় হচ্ছে এই হচ্ছে আমাদের 4টা উপসর্গ। একটা হচ্ছে আ, সু, বি, নি। এটা একদম ছোটবেলা থেকে আমরা পড়ছি, যে উপসর্গ যারা পড়ছে আর কি ছোটবেলা থেকে, যারা জানে যে উপসর্গ আছে, এবং উপসর্গ মানে হচ্ছে আশুবিনী। এই আশুবিনী হচ্ছে 2 জায়গাতে আছে। কোথায় কোথায় আছে, একটা হচ্ছে বাংলাতে আছে, আর একটা হচ্ছে কি তৎসমতে আছে। সো এই 2টা জায়গায় যেহেতু একই জায়গায়, মানে একই জিনিস 2টা উপসর্গে আছে, সো এই জায়গাতে যে সকল শব্দগুলো পরীক্ষা আসে কিন্তু কনফিউজিং প্রশ্ন, সো ওই জায়গাতে আমরা যদি বাংলা শব্দ দিয়ে যে সকল উপসর্গ আছে, মানে এই শব্দগুলো দিয়ে বাংলা শব্দ যেগুলো হয় সেগুলো যদি মনে রাখতে পারি, ওইগুলোর বাইরে যা আসবে তাই কিন্তু তৎসম হবে। সো এই জায়গাটাও কিন্তু আপনাদেরকে কি করতে হবে, বেশি ক্লিয়ার রাখার চেষ্টা করতে হবে, ঠিক আছে। সো আপনাদের এই হচ্ছে আপনাদের মোটামুটি উপসর্গ থেকে যে বেসিক আলোচনা ছিল, সেই বেসিক আলোচনা। সো এখন হচ্ছে আমাদের ক্লাসের সমাপ্তি আমরা টানবো, এবং আপনাদের এই ক্লাসটা কেমন লেগেছে, অনেকক্ষণ ধরে আপনাদের সাথে ছিলাম, অনেকক্ষণ ধরে কথা বলেছি, আপনাদেরকে উপসর্গ এই বিষয়টা একদম সহজ করে বোঝানোর চেষ্টা করেছি, একদম ধরে ধরে বেসিক আলোচনা থেকে শুরু করে আপনাদেরকে একদম প্রো লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। কিভাবে মুখস্থ করবেন সেই টেকনিকগুলো দেওয়ার চেষ্টা করেছি, গল্পগুলো বলার চেষ্টা করেছি, যেটার মাধ্যমে হচ্ছে আপনারা এই যে উপসর্গের যে বেসিক আলোচনা থেকে শুরু করে উপসর্গ থেকে যে কোনো ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে, সেটা যেন আপনারা খুব সহজেই স্বাচ্ছন্দ্যে সেটা সলভ করতে পারেন, সেই বিষয়ে কিন্তু পূর্ণাঙ্গ একটা ক্লাস নেওয়ার চেষ্টা করেছি আমি। সো আপনাদের এই ক্লাসটা কেমন লেগেছে এটা অবশ্যই এখন জানাতে হবে, এবং এই ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এই ক্লাসটার যে আউটপুট যেটা আপনারা পাবেন বা পেয়েছেন, সেটা আপনাদের কোনো কাজে লাগবে কিনা সেটা একটু জানাবেন। এবং আমাদের এই রকম ক্লাসই কিন্তু আমাদের এই পেইড ব্যাচগুলোতে হচ্ছে এবং হবে, হ্যাঁ। সো আপনারা যারা এখন পর্যন্ত এই পেইড কোর্সে এখনো ভর্তি হওয়ার
চিন্তা ভাবনা করছেন বা এখনো হন নাই, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা নিশ্চিন্তে এই জায়গাটাতে এনরোল করতে পারেন। আমাদের যে টিউটোরিয়াল পেজের পরিবার আছে, টিউটোরিয়াল পরিবারের পক্ষ থেকে রেগুলার কিন্তু আপনাদের জন্য ফ্রি ক্লাসের আয়োজন থাকছে। সো আপনাদের যাচাই করার যে ব্যাপারটা, যে যাচাই করে আপনারা জয়েন করবেন, এই বিষয়টা কিন্তু আপনাদের সামনে উন্মুক্ত। সো যেহেতু এই বিষয়টা আপনাদের কাছে উন্মুক্ত, আপনারা সবার ক্লাস দেখে যাচাই বাছাই করে আপনারা কিন্তু এইখানে এনরোল করতে পারেন। সো যেহেতু আপনাদের সুযোগ আছে, আপনারা এই এত কম সাশ্রয় মূল্যে, মানে যেটাকে আমরা সুলভ মূল্য বলি, সেই সাশ্রয় মূল্যে যেহেতু আপনারা এই কোর্সগুলো পাচ্ছেন, সো আপনাদের উচিত হবে খুব তাড়াতাড়ি এই কোর্সগুলোতে জয়েন হয়ে যাওয়া এবং আমাদের সাথে যুক্ত হয়ে নিজেদের যে প্রিপারেশনটা আছে সেই প্রিপারেশনটাকে আরও শানিত করা। ঠিক আছে? সো এই হচ্ছে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে বা আবেদন বা যেটাই বলেন না কেন সেটা থাকবে। সো আপনারা এই যে আমাদের কোর্সগুলো আছে একটু দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে জেনারেল ফুল কোর্স হচ্ছে আপনাদের জেনারেল ফুল কোর্স হচ্ছে কত টাকা? জেনারেল ফুল কোর্স হচ্ছে আপনাদের 1750 টাকা। যারা এই কোর্সে ভর্তি হতে চান জেনারেল ফুল কোর্সে, তাদেরকে জি লিখে কমেন্ট করার অনুরোধ থাকবে। এবং যারা হচ্ছে সাবজেক্টিভ কোর্সে ভর্তি হবেন তাদের জন্য 1500 টাকা থাকতেছে। আর যারা কম্বো কোর্সে ভর্তি হবেন, একসাথে সাবজেক্টিভ এবং জেনারেল দুটাই পড়বেন বা দুটা কোর্সই করবেন, তাদের জন্য 3200 টাকা। ঠিক আছে? সো এই যে আপনাদের এই কোর্স অফারগুলো যাচ্ছে, এই বিষয়টা একটু খেয়াল করবেন। এটা দিনকে দিন আরো হয়তো বাড়বে, কারণ হচ্ছে যত দিন আসবে আমাদের ক্লাসগুলো আরো বেশি হচ্ছে এবং যারা পরবর্তীতে ভর্তি হবেন তারা কিন্তু আরো বেশি টাকা খরচ করে এখানে ভর্তি হইতে হবে। সো আগে ভাগেই যারা বুদ্ধিমান তারা কিন্তু আগে ভাগেই দাওয়াতে চলে যায়। দাওয়াতে আগে যাইতে হয়, কারণ পরে গেলে সেখানে হাড় পাওয়া যায়, মাংস পাওয়া যায় না। সো এই জায়গাটায় আপনাদেরকে বলবো, আপনারা যারা এখনো ভর্তি হন নাই খুব দ্রুত এটাতে ভর্তি হবেন। ঠিক আছে? এই হচ্ছে আপনাদের জন্য আজকের এই ক্লাস। আপনাদের এই ক্লাসটা আশা করি কাজে লাগবে। তো এরপরে হচ্ছে আমরা যারা ক্লাসটা করতে পারেন নাই তারা হচ্ছে একদম শুরু থেকে ক্লাসটা শেষ হলে আপনারা আবার দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে একটু মাথায় রাখতে হবে যে এই কোর্সগুলা বা এই ক্লাসগুলো করার সময় একটু খাতা কলম নিয়ে বসতে হবে। শুধু মোবাইলের স্ক্রিনে ক্লাসগুলো দেখে আসলে কোনো লাভ হবে না আমি মনে করি। সো খাতা কলম নিয়ে বিষয়টা বুঝে তারপরে হচ্ছে এই ক্লাসটা করবেন আশা করি। আচ্ছা, তো এই হচ্ছে আজকের ক্লাস। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। এরপরে হচ্ছে আমরা নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে আবার চলে আসব। তো সেই পর্যন্ত সবাইকে ভালো থাকার শুভকামনা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।